Details from Sir Solomon Medical College and it's part training in conservative dentistry and endodontics, BSMEO. আচ্ছা, আজকে আমাদের টপিকের বিষয় হচ্ছে এটা একটা এক্সপ্রেস পার্ট অন এক্সাম, এক্সপ্রেস পার্ট অন এর একটা হচ্ছে সলভ ক্লাস। তো আপনারা জানেন আজকের টপিক হচ্ছে ইনফরমেশন, এবং আমরা এই কোশ্চেনের যে স্ট্রাকচার বা এক্সামের স্ট্রাকচারটা সম্বন্ধে আমরা সবাই অবগত। যে হচ্ছে 15 নাম্বার হচ্ছে এমসিকিউ এবং 15 নাম্বার মানে 15টা এমসিকিউ আর 15টা হচ্ছে আমাদের এসবিএ বা সিঙ্গেল বেস ক্যান্সার। তো আমরা সেই বরাবরের মতো প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করবো, পরবর্তীতে এসবিএ এর দিকে যাবো। আচ্ছা, এখন দেখেন এখানে ইনফ্লামেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই এবং অবশ্যই আপনি ইনফ্লামেশন থেকে প্যাথোলজি থেকে মানে জেনারেল প্যাথোলজি আমরা জানি যে পেপার 3-তে মানে আমরা তো এখন যদি সব একসাথে হয়, বাট আমরা পেপার 1 to 3 যদি ভাগ করি নিজেদের মন মতো, তো তখন পেপার 3-তে কিন্তু ওরাল প্যাথোলজি তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি প্রশ্ন ওরাল প্যাথোলজি থেকে আসে। এবং তারপরে প্যাথোলজি যে কয়েকটা টপিক্স এর থেকে প্রশ্ন আসে তার মধ্যে একটা বড় টপিক হচ্ছে আপনাদের এটা কি বলে আহ, এই আমাদের হচ্ছে ইনফ্লামেশন টপিক্সটা। তো আমাদের ইনফ্লামেশন টপিক্সটা অবশ্যই খুব ভালো করে এবং সুন্দর করে বুঝতে হবে, পারতে হবে, ঠিক আছে? কিছু ক্রিটিক্যাল প্রশ্ন, কিছু এনপিও প্রশ্ন কিন্তু এখানে আসে, বিশেষ করে ক্রনিক ইনফ্লামেশন, ইনফ্লামেশন এনজিওজেনেসিস, মানে মোটামুটি একটা ভালো ধারণা আমাদের রাখতে হবে। এবং আমরা চেষ্টা করবো প্রথম কথা শীট পড়লে মোটামুটি হবে। শীটের মধ্যে আপনার অনেক জায়গা ডিফারেন্স আছে, দেখবেন খালেকের কিছু রেফারেন্স আছে, আবার ইয়ার কিছু রেফারেন্স আছে, রবিনসন কিছু রেফারেন্স আছে, সবগুলো আপনাদের জানতে হবে, ঠিক আছে? খালিকের বইটা এই ইনফ্লামেশনের জন্য বা নিউ ইনফ্লামেশনের জন্য খুবই ভালো, বেশি ইম্পর্টেন্ট, ভালো একটা বই দেখতে পারেন। আর রবিন্সটা একটু দেখবেন। যাই হোক, আমরা এখন শুরু করি। থ্রম্বোক্সিন ইজ কজ, আমরা জানি থ্রম্বোক্সিন কি। থ্রম্বোক্সিন কিছুই না, থ্রম্বোক্সিন হচ্ছে অ্যারাকোনয়েডিক অ্যাসিড মেটাবলিস। হ্যাঁ, এবং অ্যারাকোনয়েডিক অ্যাসিড মেটাবলিস থেকে প্রতিবার কোনো না কোনো প্রশ্ন, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কোরিলেশন, কোনো না কোনো এমসিকিউ সিস্টেম আসবেই, ঠিক আছে? অ্যারাকোনয়েডিক অ্যাসিড মেটাবলিজম, হ্যাঁ, তো এই জিনিসটা আপনাদের খুব ভালো করে ধারণা রাখতে হবে। আমরা জানি থ্রম্বোক্সিন যেটা আছে বা থ্রম্বোক্সিন A2 যেটা নামে আমরা পরিচিত সাধারণত, তো সেটা কিসের থেকে আসে? অ্যারাকোনয়েডিক অ্যাসিড মেটাবলিজম এবং সাইক্লোঅক্সিজেনের যে পাথওয়ে আছে। আমরা জানি অ্যারোমেটিক অ্যাসিড মেটাবলিজমের হচ্ছে দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে লাইপোক্সিজেনেস আর একটা হচ্ছে আমাদের সাইক্লোঅক্সিজেনেস। এই থ্রম্বোক্সিন A2 যেটা আছে এটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে। এবং এটা ঘটনা কি ব্রোঙ্কোডাইলেশন করে না, কেমোটেক্সিসও করে না, হাইপারটেনশনও করে না। এরা করে কি, একটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করে আর একটা হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে। ভ্যাসোকনস্ট্রিকশন করে আর একটা হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে, তাই না? এই যে দেখেন, এই যে থ্রম্বোক্সিন A2 কজেস ভ্যাসোকনস্ট্রিকশন আর প্রমোট প্লাটিলেট অ্যাগ্রিগেশন, ঠিক আছে? এই থ্রম্বোক্সিন A2 এর বিপরীত হচ্ছে আপনাদের এই প্রোস্টাসাইক্লিন A2, পোস্টাসাইক্লিক, সরি পোস্টাসাইক্লিক বা PGI2। হ্যাঁ, এভাবে মনে রাখবেন। থ্রম্বোক্সিন একটা মনে রাখলে থ্রম্বোক্সিনের উল্টা যেটা আছে সেটা হচ্ছে আমাদের পোস্টাসাইক্লিক। হ্যাঁ, আর বেসিক্যালি আপনার যেটা মেনলি যে কাজ, পোস্টাগ্ল্যান্ডিন শুনলে যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে PGD2 এবং PGE2। এই দুটার মেন ফাংশন কি কি? মেন ফাংশনটা মনে রাখবেন, এটা হচ্ছে এটার মধ্যে ভ্যাসোডাইলেশন করে পোস্টাগ্ল্যান্ডিনের মতো। আবার আর একটা কাজ করে, সে পারমিয়াবিলিটি ইনক্রিজ করে। দেখেন, মেনলি পোস্টাগ্ল্যান্ডিন যদি কি করে, যদি শুধু এরকম প্রশ্ন আসে, সাধারণত এরকম প্রশ্ন আসে না। যদি পোস্টাগ্ল্যান্ডিন ইফেক্টিভ বলবেন, যদি ভ্যাসোডাইলেশন না ভ্যাসোকনস্ট্রিকশন, আপনার আমার মতে ভ্যাসোডাইলেশনের দিকে যাওয়াটা বেটার, ঠিক আছে? আচ্ছা, ইউরিনে থ্রোম্বোজিন বললে কিন্তু থ্রোম্বোজিন কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপর দেখেন এই যে থ্রোম্বোজিন আর এসিস লাইপোক্সিজেন, যেখানে কিছু লিপোপ্রোটিন আছে A4 B4 D4, E4 আর হচ্ছে লিপোক্সিন, এরকম কিছু প্রশ্ন আছে। তো এই সম্বন্ধে আমাদের খুব বেসিক একটা ধারণা, খুব ভালো একটা ধারণা থাকতে হবে। এবং দেখেন সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে থেকে কি কি ইনহিবিট করতেছে, ফসফোলাইপেজ কি হচ্ছে, ফসফোলাইপেজের কোড আমরা যে দেখেন এখানে স্টেরয়েড ইনহিবিট করে দেয়, তারপর লাইপোক্সিজেনেস পাথওয়ে আছে। এই সবগুলো সম্বন্ধে কিন্তু ধারণা থাকা লাগবে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন দেখেন, এন্টি ইনফ্লামেটরি সাইটোকাইন। দেখেন প্রশ্ন কিন্তু এখানে দুইটা। এখানে যদি বলতে এন্টি ইনফ্লামেটরি ইফেক্টস, কোন কোনটার এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, এটার মধ্যে যেগুলো আছে এর মধ্যে কোনটার কোনটার আপনার এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, তখন প্রশ্নটা হচ্ছে একরকম। যখন আপনাকে প্রশ্ন বলবে এন্টি ইনফ্লামেটরি সাইটোকাইন, তখন কিন্তু আপনার প্রশ্নটা একটু ভিন্ন হয়ে যাবে। কারণ কি, আমরা জানি সাইটোকাইন্স কিন্তু মানে সকল মেডিয়েটর এবং সাইটোকাইন্স কিন্তু সেম জিনিস না। সাইটোকাইন্স একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন। সাইটোকাইন্স কি প্রোটিন, যেগুলো হচ্ছে আমাদের কিছু কিছু সেল দ্বারা তৈরি হতে হবে। কোন কোন সেল? লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, বাট অলসো এন্ডোথেলিয়াম, এপিথেলিয়াম, এই ধরনের সেল দ্বারা তার তৈরি হতে হবে। এবং এটা কি করতে হবে? রেগুলেট করতে হবে কি কে? কোনটাকে? ইমিউনো অ্যান্ড ইনফ্লামেটরি রিয়াকশন। কি বললাম? ইমিউনো অ্যান্ড ইনফ্লামেটরি রিয়াকশন, এই জিনিসটা করতে হবে। প্রথম কথা, প্রোটিন হইতে হবে এবং স্পেশাল কিছু সেল থেকে এগুলো আসতে হবে, স্পেশাল কিছু সেল থেকে এগুলো আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্পেশাল কিছু সেল থেকে এটা অবশ্যই আসতে হবে। এবং পরবর্তী যে কথাটা আছে, এবং এটা হচ্ছে ইনফ্লামেটরি অ্যান্ড অটো ইমিউনে যেই
যে রেসপন্স গুলো আছে এগুলোকে রেগুলেট করতে পারে। হয় সেটা হয় এটা হতে পারে যে হচ্ছে আপনার ইনফ্লামেটরি ইফেক্ট ইনফ্লামেটরি ইফেক্ট বাড়ায় অথবা কমায়, এগুলো সমস্যা না, কিন্তু কোনো না কোনো ইফেক্ট কিন্তু এটার সাথে এটার কিন্তু থাকতে হবে। প্রথম কথা একটা প্রোটিন হইতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে তার কিছু সেল থেকে এগুলো আসতে হবে। এটা হচ্ছে আপনি যদি রবিনসের হচ্ছে যদি বই দেখেন, বইয়ের হচ্ছে আপনি 86 নম্বর পেজে এই জিনিসটা পাবেন। সাইটোকাইনেসিস একটা ডেফিনেশন আমাদের দেওয়া আছে, আমরা সবাই জানি। 9th এডিশনের হচ্ছে 86 পেজে। তো দেখেন, লিপোক্সিনটা কি, লিপোক্সিনে একটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, লিপোক্সিনে একটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। আপনি যদি চান এখান থেকে আপনি দেখতে পারেন, দেখেন এই যে লিপোক্সিন ইনহিবিশন অফ দ্য ইনফ্লামেশন। তো তার মানে কি আমরা জানি, এবং লাস্টের দিকে যখন ইনফ্লামেটরি হয়, ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন টার্মিনেশনের দিকে কিন্তু লিপোক্সিনের একটা রোল আছে। এটা কি রোলটা আছে, এটা হচ্ছে আমরা যে প্রো ইনফ্লামেটরি যে মেটাবলিক যেগুলো আছে, এই মেটাবলিক গুলো প্রোডাকশন হওয়া বন্ধ হয়ে লিপোক্সিন প্রোডাকশন হওয়া শুরু হয়, এবং যার কিনা একটা কিছুর উপর ইফেক্ট আছে, ইনফ্লামেশনের উপর একটা এন্টি ইনফ্লামেটরি বা ইনহিবিশন অফ ইনফ্লামেশনের উপর একটা ইফেক্ট আছে। তো তার বিষয়ে কিন্তু এটা ইফেক্ট থাকলো, বাট এটা কিন্তু সাইটোকাইনস না, এবং সাইটোকাইনস না হওয়ার কারণে এটার অ্যান্সার কি হবে, ফলস। টিজিএফ বেটা এটা কিন্তু একটা অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনস, এটা একটা সাইটোকাইনস, এটাও সত্য, এটা একটা অ্যান্টি ইফেক্ট আছে, এটাও সত্য। আবার ইন্টারলিউকিন 8 এটা একটা কেমোট্যাকটিক হিসেবে কাজ করে, ইন্টারলিউকিন টিজিএফ 8 এরকম কোনো রোল নাই। তারপর হচ্ছে ইন্টারলিউকিন 10 আর টিজিএফ বেটা, এই দুটার হচ্ছে মেনলি অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। তার মানে এই অ্যান্সার ইজ বি এন্ড টি। ঠিক আছে, এই জায়গা দেখেন এখানে খুব সুন্দর করে একটা লিখে দেওয়া আছে, দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন আপনারা। আহ, দেখেন, in this type in active termination mechanism includes a switch in the type of the arachidonic acid metabolic produced from pro-inflammatory leukotrienes to anti-inflammatory lipox. ঠিক আছে, and this liberation of the anti-inflammatory cytokines inducing ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর এন্ড টিজিএফ বেটা এন্ড টিজিএফ। ঠিক আছে, ওটা আমরা সাইটোকাইন্স বলতে আমরা মেনলি দুটো জিনিসই বুঝবো, সেটা হচ্ছে আপনার কি কি, টিজিএফ বেটা আর একটা হচ্ছে ইন্টারলিউকিন 10। পরবর্তী প্রশ্ন, কেমোট্যাকটিক এজেন্ট ফর দ্য নিউক্লিওফিলিস। দেখেন এই জিনিসটা একটু খুব ভালো করে খুব সুন্দর করে মনে রাখতে হবে, হ্যাঁ। কারণ কি, এটা এখান থেকে অনেক প্রশ্ন আসে, এবং এখানে হচ্ছে আপনি খালিকের একটা চার্ট আছে, আপনাদের শিটেও আছে, তো সেখান থেকে যে কোনো এখান থেকে আপনার ইচ্ছা হোক দেখতে পারেন, হ্যাঁ। তো দেখেন, C5A এটা হচ্ছে এমন একটা জিনিস যে সবখানে আপনি পাবেন, ইসিনোফিলে এটা কেমোট্যাকটিক এজেন্ট আছে, কেমোট্যাকটিক করে, নিউট্রোফিলে করে, সবখানে আপনি পাবেন। ইন্টারলিউকিন 8 এটা পাবেন, আর হচ্ছে ব্যাকটেরিয়াল পেপটাইড এটা তো অবশ্যই পাবেন, হ্যাঁ। মানে A B আর T দেখেন এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। তা কেমোট্যাকটিক এজেন্ট ফর নিউট্রোফিল, এক্সোজেনাস হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, যেটার একটা ভালো নাম হচ্ছে কোনটা, ব্যাকটেরিয়াল প্রোডাক্ট একটা তো নাম, এবং বলা হয় যে সাম ফর্ম অফ দ্য পেপটাইড স্পেশালি দ্যাট প্রসিড ইন ফরমাইল মেথাডোয়েন এন্ড টার্মিনো অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, মিথিওনাইন টার্মিনো অ্যামিনো অ্যাসিড, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আর এন্ডোজেনাসের মধ্যে আছে কি, দেখেন C5A, তাই না, ইন্টারলিউকিন 8, লিকোট্রিন B4, আর হচ্ছে ক্যালকানিন। দেখেন কিছু কিছু জিনিস সব জায়গায় পাবেন, হ্যাঁ। একটা হচ্ছে C5A, দেখেন এখানেও আছে, ইসোটোফিলের জন্য আছে, মনোসাইটের মধ্যে আছে, লিকোট্রিন B4 এটা এটার জন্য আছে, এটার জন্য আছে, এটার জন্য আছে, এই জিনিসটাই গেল, হ্যাঁ। তো এইভাবে কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে। এটা হচ্ছে খালিকে দেওয়া আছে, ঠিক আছে। ফলিং এট দ্য কার্ডিনাল সাইন অফ দ্য ইনফ্লামেশন, আমরা জানি খুব সুন্দর এবং প্রশ্ন খুব কমন এবং খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্নটা আসে, যে হোয়াট ইজ দ্য কার্ডিনাল সাইন অফ দ্য ইনফ্লামেশন। আমরা জানি একটা আমাদের খুব টার্ম আছে কি, ক্যালর, রবট, প্রমোট, হ্যাঁ। আর একটা আছে লস ফাংশন বা ফাংশনাল একটা টার্ম আছে, কিন্তু আমরা জানি একটা হচ্ছে ক্যালর মানে কি, ডলার মানে কি, আমরা সবাই জানি। রুবর মানে রেডনেস, ক্যালর মানে হচ্ছে প্রোডাকশন অফ দ্য হিট, হ্যাঁ। ডলর মানে হচ্ছে পেইন, আর ক্যালর হচ্ছে হিট, টিউমার হচ্ছে সোল। এই যে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সে কি হিট, হ্যাঁ, হিট বা রূপর, রূপর। আর এটা হচ্ছে রেডনেস হচ্ছে কোনটা, সরি, হিট হচ্ছে ক্যালর, এটা হচ্ছে ক্যালর, এটা হচ্ছে রূপর, এটা হচ্ছে টুমর, এটা হচ্ছে ডলর, আর এই হচ্ছে লস অফ ফাংশন। এবং আমরা জানি এই জিনিসটা হচ্ছে একটা কে আবিষ্কার করছিল, সর্বপ্রথম যে বলেছিল সেটা হচ্ছে ক্যাসিয়াস। সেটা হচ্ছে আমাদের সেঞ্চুরি ডি তে বলা হয়, কত বলা হয়, ফার্স্ট সেঞ্চুরি এডি তে। ফার্স্ট সেঞ্চুরি এডি মানে আপনার বার্থ অফ দা যিশু খ্রিস্ট। তারপর হচ্ছে আপনারা first listed and the fourth cardinal sign of the inflammation, rheumatoid redness, and this sign is the hallmark of the acute inflammation. And fifth cardinal sign পরবর্তী হয়, এটা হচ্ছে 19th সেঞ্চুরিতে হয়, এবং এটা করে হচ্ছে আমাদের ভিক্রো, হ্যাঁ, রডলফ ভিক্রো। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, এই জিনিসটি থেকে একটা জিনিস মনে রাখবেন, যে এই যে ফোর কার্ডিনাল সাইন is more prominent in acute inflammation. ফোর কার্ডিনাল সাইন, ফার্স্ট ফোর কার্ডিনাল সাইন যেগুলো হচ্ছে কে দিছিল, ক্যাসিয়াস দিছিল, হ্যাঁ। এটা হচ্ছে মোর ইন অ্যাকিউট ইনফ্লামেশন।
দেন ক্রনিক ইনফ্লামেশন, আর এটা হচ্ছে মেনলি ক্রনিক ইনফ্লামেশন ডোমিনেন্ট থাকে। প্রোটেক্টিভ রেসপন্স অফ দ্য ইনফ্লামেশন, আমরা জানি ইনফ্লামেশন কিন্তু একটা প্রোটেক্টিভ রেসপন্স, বাট এর কিছু আপনাদের হার্মফুল ইফেক্টও থাকবে, আবার কিছু প্রোটেক্টিভ ইফেক্টও থাকবে। যেমন হাইপার সেন্সিটিভিটি এটা কিন্তু একটা হার্মফুল ইফেক্ট, অটো ইমিউনিটি এটা একটা হার্মফুল ইফেক্ট, ডায়ালুট ইনজুরিয়াস এজেন্ট এটা একটা প্রোটেক্টিভ ইফেক্ট। আমরা যে ইনজুরিয়াস এজেন্টটা আছে এটাকে ডায়ালুট যদি আমরা করে দিই তখন এটা অ্যান্টিজেনিসিটি কমে যায়। এটা হচ্ছে আমাদের যে ডিজিজ বা প্যাথোজেন, যে প্যাথোজেন বা একটা ডিজিজ প্রডিউস করার জন্য যে এই ধরনের ইয়া লাগবে সেটা কমে যায়, কমে যাওয়ার কারণে এটা আর তেমন ফাংশনাল থাকবে না, তাই না? আর হচ্ছে প্রোমোটিভ টিস্যু ইনজুরি, এটাও ফলস। আমার শুধু শুধু থেকে দেখেন লোকালাইজিং ইনজুরি আছে, এটা কিন্তু একটা প্রোটেক্টিভ রেসপন্স। কিভাবে প্রোটেক্টিভ রেসপন্স? এটা কি করবে, ধরেন কোনোভাবে একটা ইনজুরি আছে যেটাতে, সে তাকে কি করবে, ওই যতক্ষণ না সে কনসেন্ট্রেশন খুবই এমন হয়ে যাবে যে হচ্ছে সে আর কোনো ডিজিজ প্রডিউস করতে পারবে না, সে আর কোনো অ্যান্টিজেনিসিটি বা প্যাথোজেনিসিটি করতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত তাকে সে ওইখানেই লোকালাইজ করে রাখার চেষ্টা করবে। এটা একটা আমাদের কি বলা হচ্ছে, ইনফ্লামেটরি একটা হচ্ছে আমাদের ভালো ইফেক্ট, তাই না? আপনারা সব জানেন যে যে যখন যায়, যার পরে লিউকোসাইট এসে নিউক্লিওফিল এসে সেটাকে ট্র্যাপ করার চেষ্টা করে, সেখানে রেখে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এখানে আছে, আপনারা একটু পড়ে নিলে আপনি দেখলেই পারবেন, এটা আসলে খুব কিছু না। পরবর্তী প্রশ্ন, অ্যাকিউট ফেজ প্রোটিন, দেখেন এই প্রশ্নটি একটু ভুল করে দুইবার একটু রিপিট হয়ে গেছে, অ্যাকুট মানে প্রায় একই রকম প্রশ্ন দুইবার চলে আসছে। অ্যাকুট ফেজ প্রোটিন কি কি আছে? সিআরপি বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইজ অ্যাকুট ফেজ প্রোটিন, অবশ্যই এটা ঠিক। ফেরিটিন এটা কোনো আমাদের সি রিঅ্যাক্টিভ প্রোটিন, অ্যাকুট ফেজ প্রোটিন না। আমরা জানি অ্যাকুট ফেজ প্রোটিন একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা হচ্ছে কি, যেটা হচ্ছে আপনাদের অ্যাকুট এই যে হচ্ছে আমাদের এটা প্রডিউস হবে এবং মেনলি প্রডিউস হবে লিভারে, এবং প্রডিউস হওয়ার মেইন কারণ থাকবে হচ্ছে সাইটোকাইনস। হ্যাঁ, প্লাজমা প্রোটিন দ্যাট মোস্টলি সিনথেসিস ইন দ্য লিভার এন্ড হুজ প্লাজমা কনসেন্ট্রেশন মে ইনক্রিজ ইন দ্য সেভারাল টাইম যে রেসপন্স অফ দ্য ইনফ্লামেটরি স্টিমুলি। এবং এই জিনিসটা মনে রাখতে হবে যে এটা অবশ্যই কি হবে, কোনো না কোনো সাইটোকাইন দ্বারা স্টিমুলেটেড হতে হবে। এবং তিনটা হচ্ছে বেস্ট জিনিসটা অবশ্যই মনে রাখবেন, একটা হচ্ছে সিআরপি ফাইব্রিনোজেন, আর একটা হচ্ছে সেরাম অ্যামোলাইড বা এসএসএ, ঠিক আছে? এবং এটা কোন কোন দ্বারা ইয়া হয়, যেমন এখানে দেখেন লেখা আছে যে হচ্ছে আপনার কি হয় যে সাইটোকাইন স্পেশালি হচ্ছে ইন্টারলিউকিন 6 ফর সিআরপি এন্ড ফাইব্রিনোজেনের জন্য মেইনলি কাজ করে হচ্ছে সিআরপি, আর হচ্ছে ফাইব্রিনোজেনের জন্য মেইনলি কাজ করে হচ্ছে আমাদের ইন্টারলিউকিন 3, আর ইন্টারলিউকিন 1 আর হচ্ছে টিএনএফ হচ্ছে মেইনলি কাজ করে হচ্ছে এসএসএ বা সেরাম অ্যামোলয়েড এ। হ্যাঁ, এটার জন্য হচ্ছে মেইনলি কাজ করে হচ্ছে এই ইন্টারলিউকিন 1 আর হচ্ছে টিএনএফ। এটা যদি পারেন মনে রাখবেন, মনে না রাখতে পারলে খুব একটা সমস্যা নাই, আমি যতদূর মনে করি। আচ্ছা, কিন্তু দেখেন ফেরিটিন কিন্তু আমরা জানি একটা আয়রন বাইন্ডিং প্রোটিন, এটা তো তার মানে এটা একটা ফলস, এটা আমাদের আর হলো না। পরে হচ্ছে টেনজিনোজেন। আচ্ছা, আচ্ছা, এগুলো হচ্ছে মেন জিনিসগুলো হচ্ছে, সরি একটু ভুল হয়েছে আমাদের। মেন যে ব্যাপারটা আছে যে যে সিআরপি এন জিরো এই যে যে প্রোথ্রম্বিন, এই সকলগুলো কিন্তু আমাদের আসলে অ্যাকিউট ফেজ প্রোটিনের মধ্যে পড়বে। কিন্তু মেন যে তিনটা প্রোটিন আছে, তিনটা প্রোটিন মনে রাখবেন, সেটা হচ্ছে সিআরপি, ফাইব্রিনোজেন, আর একটা হচ্ছে এসএসএ। ঠিক আছে, এবারে এনজিরো টেনজিনোজেন আর পেরিটিন সকলগুলো কিন্তু আমাদের প্রোডাকশন বাড়বে। বাড়ার কারণে আপনাদের যে লিস্ট আছে, লিস্টের মধ্যে দেখবেন এই সকল নামগুলো দেওয়া আছে, তাই না? এবং কিন্তু বিলিরুবিনের নাম কিন্তু নাই, বিলিরুবিনের সাথে কিন্তু এটার কোনো আমাদের সম্পর্ক নাই। এটা খালিক থেকে নেওয়া, ঠিক আছে? এই যে অ্যান্সার গুলো দেওয়া আছে এটা খালিক থেকে নেওয়া, বাট রবিনসে শুধুমাত্র তিনটা আর একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে হেপাসিটিক। আচ্ছা, মিডিয়েটার্স কজিং দা পেইন ইন ইনফ্লামেশন, কোন কোন মিডিয়েটার আসলে পেইনের জন্য দায়ী? আমরা জানি পেইনের জন্য মেইনলি যে রেসপন্সিবল সেটা হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, আর একটা হচ্ছে ব্র্যাডিকাইনিন, আর একটা হচ্ছে কি, দেখেন এখানে যেটা নাম দেওয়া আছে, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, আর একটা হচ্ছে সাবস্টেট পি। ঠিক আছে, আর যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি পাবেন ফার্গুসন বা বিভিন্ন বইতে টইতে পাবেন, যেটা হচ্ছে পিএইচ যদি কমে যায় বা পটাশিয়াম যদি বেড়ে যায়। ঠিক আছে, এটাও কিন্তু আপনাদের পেইনের কারণ, পিএইচ যদি কমে যায় আর বা হচ্ছে পটাশিয়াম যদি বেড়ে যায়, এটাও কিন্তু আমাদের পেইনের জন্য পেইনের জন্য রেসপন্সিবল হতে পারে। ঠিক আছে, পেইন ইজ ইনভলভড উইথ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন গ্ল্যান্ড রিডিউস অফ পিএইচ এন্ড ইনক্রিজ অফ দ্য পটাশিয়াম আয়ন এন্ড টিস্যু টেনশন সেরোটোনিন, টিস্যু টেনশন সেরোটোনিন। হ্যাঁ, সেরোটোনিন হচ্ছে এ বেটা ফাইবারের জন্য, পেইনের জন্য রেসপন্সিবল থাকে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে সকল পেইনের জন্য মোটামুটি রেসপন্সিবল থাকে, এবং মেনলি হচ্ছে এরা সেন্সিটাইজিংটা বেশি করে, প্রোস্টাসাইক্লিন যেটা আছে সেটা। আচ্ছা, সেলস অফ দ্য গ্র্যানুলোমা, গ্র্যানুলোমাতে কি কি সেল থাকবে? আমরা জানি অ্যাক্টিভেটেড। দেখেন, এখানে একটা সমস্যা আছে, যদি এটা আমরা পড়ি যে যদি এখানে স্পেস না থাকে, যদি এটা কি হয় ইনঅ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, তখন এটা ফলস। ঠিক আছে, এটা যদি কি হয় ইনঅ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ হয় তখন এটা ফলস, আর যদি এটা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ হয় তখন কিন্তু এটা অবশ্যই কি হবে, অবশ্যই এটা ট্রু হবে। ঠিক আছে, আর হচ্ছে মোনোসাইট, ফাইব্রোসাইট, ল্যাঙ্গারেন্সিন, আর একটা আছে কি হিস্টোসাইট। হিস্টোসাইটটা অবশ্যই ট্রু। আমরা জানি এখানে দেখেন এটা হবে লিম্ফোসাইট, ফাইব্রোব্লাস্ট, লিম্ফোসাইট, ফাইব্রোব্লাস্ট, এটা ফাইব্রোসাইট থাকে না, ফাইব্রোব্লাস্ট থাকে, মোনোসাইট থাকবে না, এটা লিম্ফোসাইট থাকবে। আর সে ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে না, ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে না, এটা বলে ল্যানহ্যান্স জায়ান্ট সেল, ল্যানহ্যান্স
জায়ান্ট সেল, দেখেন ল্যাঙ্গার জায়ান্ট সেল, ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেল। ঠিক আছে, দেখেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে জেনেটিং গ্রানুলোমা ইজ দ্য ফোকাস ইন দ্য অ্যাক্টিভেটেড ফোকাস অফ অ্যাক্টিভেটেড মাইক্রোফেজ। দেখেন এখানে যদি বলা হয়, এখানে আসলে স্পেস কি টাইপিং মিস্টেক বা এটা আসলে প্রিভিয়াস প্রশ্ন থেকে নেওয়া হতো, কিন্তু যদি এখানে অ্যাক্টিভেটেড থাকে তখন কিন্তু এটা অবশ্যই ট্রু। এটা যদি অ্যাক্টিভেটেড থাকে তখন এটা ট্রু, আর যদি না থাকে তখন এটা ফলস। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এটা কিন্তু আমরা দেখলাম যে কি কি আছে। ফ্যাক্টর দ্যাট কজিং দ্য ভ্যাসোডাইলেশন ইন দ্য অ্যাকুট ইনফ্লামেশন। ভ্যাসোডাইলেটর বা ডায়ালেটর হিসেবে কোনটা কোনটা কাজ করে, প্রশ্নটা হচ্ছে সেটা। আমরা জানি ভ্যাসোডাইলেটর হিসেবে কিছু কিছু কাজ হয়, যেমন ব্র্যাডিকাইনিন ইজ এ ভ্যাসোকনস্ট্রিক্টর, প্রোস্টাগ্ল্যান্ডিন আমি আগেই বলেছি, প্রোস্টাগ্ল্যান্ডিন ইজ এ ভ্যাসোকনস্ট্রিক্টর এন্ড প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এটা একটা কিন্তু ভ্যাসোকনস্ট্রিক্টর। ঠিক আছে, আর C5a লিকোট্রিনস এগুলো আসলে ভ্যাসোকনস্ট্রিকশন করে না। আমরা জানি লিকোট্রিন বি4 হচ্ছে আমাদের কিছু কাজ করে, পারমিয়াবিলিটি ইনক্রিজ করে, আর একটা কাজ করে বি4 যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি করে, ওই যে মেনের পাঁচটা থাকে সেটা হচ্ছে আমাদের কেমোটেক্সিস করে। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু ওরকম ভ্যাসোডাইলেশনের কথা নাই, তার মানে এটা ফলস। আমরা যদি এখানে দুইটা ছক আছে দেখেন, প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোস্টাসাইক্লিন PGE1 PGE1 PGE2, তারপর হচ্ছে PGD2। আবার এখানেও দেখেন কিছু জিনিস বলে দেওয়া আছে, দেখেন এখানে বলে দেওয়া আছে হিস্টামিন ভ্যাসোডাইলেশন করে, প্রোস্টাগ্ল্যান্ডিন ভ্যাসোডাইলেশন করে। কিন্তু দেখেন লিকোট্রিনস এর কথা বলা আছে ভাস্কুলার পার্মিয়াবিলিটি ইনক্রিজ করে, টনসিল করে এবং এই করে, কিন্তু কোথাও কিন্তু বলে দেয় না এই ভ্যাসোডাইলেশন করে। কিন্তু প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর কজেস ভ্যাসো ডায়ালেশন। কি বললাম? প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর কজেস ভ্যাসো ডায়ালেশন। আচ্ছা, ইন অ্যাকুট ইনফ্লামেশন প্রোগ্রেস টু দা ক্রনিক ইনফ্লামেশন ইজ দা ক্যারেক্টারিস্টিক। দেখেন আমরা জানি অ্যাকুট ইনফ্লামেশনে কিছু ফেট আছে, একটা হচ্ছে কমপ্লিট রেগুলেশন, একটা হচ্ছে হিলিং বাই ফাইব্রোসিস, একটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। এরকম কিছু আমরা মিলি ফেট চিন্তা করতে পারি। এই যে, ঠিক আছে, পাস ফর্মেশন বা অ্যাবসেস ফর্মেশন কিন্তু কোনো ফেট না, এখান থেকে আবার কোনো না কোনো দিকে যাবে। ঠিক আছে, তো আমাদের মেনলি হচ্ছে এই তিনটা পেটি আমরা চিন্তা করি না, লিঙ্ক বাই ফাইব্রোসিস, কমপ্লিট রেজলিউশন, আর হচ্ছে কোনিক ইনফ্লামেশন। প্রশ্নটা কি বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে ইন অ্যাকুট ইনফ্লামেশন প্রোগ্রেস টু দা কোনিক ইনফ্লামেশন ইট উইল ক্যারেক্টারাইজ বাই অ্যাঞ্জিওজেনেসিস। অবশ্যই কোনিক ইনফ্লামেশনের যে হলমার্ক আছে আমরা জানি, একটা হচ্ছে হিলিং বাই ফাইব্রোসিস বা আহ, যে রিপেয়ার যে প্রসেসটা, রিপেয়ার প্রসেসের মধ্যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফাইব্রোসিস, একটা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। তো যেহেতু এখানে ক্যারেক্টারাইজ বাই অ্যাঞ্জিওজেনেসিস, যেহেতু কোনিক অ্যাকুট ইনফ্লামেশন থেকে কোনিকে চলে গেছে, কোনিকে চলে গেলে সেখানে কি হবে, নতুন নতুন ব্লাড ভেসেল প্রডিউস হবে। দেখেন এখানে কিন্তু এই যে যে ব্লাড ভেসেল গুলো আছে, এই যে যে ব্লাড ভেসেল গুলো আছে, এই যে ব্লাড ভেসেল, এই যে ব্লাড ভেসেল, এই যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল গুলোকে কি বলা হচ্ছে আপনাদের? অ্যাঞ্জিওজেনেসিস। তাই না? নতুন নতুন করে ব্লাড ভেসেল আবার আমাদের তৈরি হচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে দেখেন মনোনিউক্লিয়ার সেল ইনফেক্ট, আর একটা আছে কি ফাইব্রোসিস। এই যে যেগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে ফাইব্রোসিস। এই যে ফাইব্রোসিস, হ্যাঁ, বা স্কার, এটাই আনসার। ডিক্রিজ ভিসকোসিটি এটা হবে না। হয়েছে, এই যে মনোনিউক্লিয়ার সেল ইনফিল্ড, এটা হবে অ্যানিমিনেসিস হবে, এন্ড ক্লিয়ারেন্স অফ দ্য অ্যাকুইট ইনফ্লামেটরি সেল, এটা যদি হতো তাহলে এটা তো কমপ্লিট রেজলিউশন হয়ে যেত, তাই না? ফাইব্রোসিসে আমাদের সমস্যা হবে, ফাইব্রোসিস আমাদের হয়, এন্ড ক্লিয়ারেন্স অফ দ্য, এটা যদি হতো তাহলে আমাদের কমপ্লিট রেজলিউশন হতো। দেখেন কমপ্লিট রেজলিউশনে এই দুটো কথা আছে, ক্লিয়ারেন্স অফ দ্য ইঞ্জিনিয়ার সিস্টেম বলি, আবার ক্লিয়ারেন্স অফ দ্য মিডিয়েটরস এন্ড অ্যাকুইট ইনফ্লামেটরি সেল। আচ্ছা, পরবর্তীতে আমাদের প্রশ্নটা আছে যে চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ফ্লো এন্ড দ্য ক্যালিবার দ্যাট অকার্ড ইন অ্যাকুট ইনফ্লামেশন। প্রশ্নটা খুব সুন্দরভাবে করা হয়েছে, বলা হয়েছে যে হচ্ছে আপনাদের অ্যাকুটিভ ভাস্কুলার ফ্লো কি কি হবে, এন্ড ক্যালিবারে কি কি চেঞ্জ হবে, ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিবারে কি কি চেঞ্জ হবে অ্যাকুট ইনফ্লামেশন। দেখেন অ্যাঞ্জিনোজেনেসিস যে কথাটা বলা হয়েছে, অ্যাঞ্জিনোজেনেসিস ইজ অকার ইন ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকুট ইনফ্লামেশন অ্যাঞ্জিওজেনেসিস কিন্তু আমাদের হবে না। তার মানে নাম্বার এ ইজ ফলস। তারপর ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন, ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন আমাদের কিন্তু এখানে হতে পারে, কিন্তু জিনিসটা অবশ্যই মনে থাকতে হবে ভ্যাসোকনস্ট্রিকশনের কথা বললে কিন্তু এটা ফলস হবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট, হ্যাঁ, ট্রানজিয়েন্ট মানে এক পাশ থেকে মনে করেন এখান থেকে আমাদের এক মিনিট শুরু হয়েছে, কোনো কোথাও জায়গায় বলছে যে প্রথমে একটা ট্রানজিয়েন্ট একটা ভ্যাসোকনস্ট্রিকশন হয়, যে এইভাবে যে যেতে যেতে এই পাশ থেকে ভ্যাসোকনস্ট্রিকশন শুরু হয়, ওই পাশ থেকে আবার ওই দিকে যেতে যেতে এই পাশে ভ্যাসোকনস্ট্রিকশন শেষ হয়ে যায়। ঠিক আছে, এই ট্রানজিট ভেসিকুলার পরেই যেটা হবে, ট্রানজিট ভেসিকুলার পরেই যেটা হবে সেটা হবে কি হচ্ছে ভ্যাসো ডায়ালেশন। এবং ভ্যাসো ডায়ালেশন হবে এবং পরবর্তীতে কি হবে আমাদের? ইনক্রিজ ভিসকোসিটি অফ দ্য ব্লাড। এটা হবে কি? ইনক্রিজ ভিসকোসিটি অফ দ্য ব্লাড। তার মানে এটা এটা অবশ্যই কি হবে? ফলস। এন্ড অ্যাকুমুলেশন অফ দ্য প্লাটিলেট, এটাও ভুল। অ্যাকুমুলেশন অফ দ্য, এখানে কি হবে আমাদের? অ্যাকুমুলেশন অফ যে লিউকোসাইট যেগুলো আছে মেইনলি নিউট্রোফিল। আচ্ছা, দেখেন এখানে একটা জিনিস চিন্তা করেন, এখানে ডিক্রিজ ভিসকোসিটিটা কেন হবে? ডিক্রিজ ভিসকোসিটি হওয়ার কারণ কি? আমরা জানি এখানে আমাদের ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ে, ভ্যাসোডাইলেশন হয়। ভাস্কুলার পারমিয়াবিলিটি যখনই বাড়বে তার মানে আপনার এখান থেকে হচ্ছে আপনাদের মেইনলি ব্লাড লস হবে। ব্লাডের মধ্যে কোনটা বেশি লস হবে? অবশ্যই ফ্লুইড বেশি লস হবে। আর যখন ফ্লুইড বেশি লস হবে, দেখেন এখানে চিন্তা করেন, যখন হচ্ছে আমাদের এর মধ্যে ফ্লুইড বেশি লস হয়েছে,
সেলের তুলনায় তখন সেলগুলো কি হবে, আমাদের একটু বেশি 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 দেখা যাবে। এবং যখনই আমাদের সেল বেশি হবে কম্পেয়ার টু দা ফ্লুইড, তখনই আমাদের ইনক্রিজ ভিসকসিটি কি হবে, অবশ্যই ইনক্রিজ করবে। ওকে, ঠিক আছে। আমাদের রাইট পেলাম হচ্ছে ট্রানজিট ভেসিকল কনস্ট্রাকশন আর ভেসিকল। এই যে খুব সুন্দর একটা প্রশ্ন, অক্সিজেন ড্রাইভ রেডিক্যালস আর ইমপ্লিকেটেড ইন টিস্যু ড্যামেজ অ্যাকম্পাইন ইনফ্লামেশন। দেখেন, আমরা জানি আমাদের হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস এর যে যে প্রক্রিয়া আছে, প্রথমে ইনভলভমেন্ট হয়, এই হয়, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট হওয়ার পর পরে হচ্ছে ক্লিং এন্ড ডিপ্রাইভমেন্ট। এর মধ্যে যে একটা যে মেনলি একটা বড় রোল প্লে করে সে হচ্ছে আরওএস বা রিঅ্যাক্টিভ অক্সিজেনের সাবস্টেন্স, আরওএস যেটা আছে। এবং এ সরাসরি কি করে, আমাদের সরাসরি হচ্ছে আমাদের এই যে ব্যাকটেরিয়া বা যে ধরনের সেলগুলো থাকে, ইউরিয়ার যে সেলগুলো থাকে, এই সেলগুলোকে কিল করে। তো এই সেলগুলোকে কিল করার সাথে সাথে সে কি করে, অক্সিজেন ড্রাইভ রেডিক্যাল কি করে, কিছু টিস্যু ড্যামেজও করতে পারে। কিন্তু দেখেন, এরকম ভাবে টিস্যু যদি ড্যামেজ হতো তাহলে মানে আমাদের তো কোনো টিস্যু আমরা পাইতাম না। এই টিস্যু যাতে আমাদের ড্যামেজ না হয়, সেই হিসেবে আমাদের শরীরে কিছু হচ্ছে, এটা কি আছে, প্রোটেক্টর আছে, কি আছে, কিছু প্রোটেক্টর আছে। আর সেই প্রশ্নটা বলা আছে, হুইচ এনজাইম হেল্পস হোস্ট টু প্রোটেক্ট এগেনিস্ট দিস পোটেনশিয়ালি হার্মফুল অক্সিজেন ড্রাইভ রেডিক্যাল। হ্যাঁ, তো আপনার প্রথম অ্যান্সার কি বলেছে, মাইলোপারক্সাইড। মাইলোপারক্সাইড তো অবশ্যই অবশ্যই এটা একটা ফলস অ্যান্সার, কারণ মাইলোপারক্সাইড সে নিজে আরো কি করে, সে নিজে আরো আমাদের জানি সে হচ্ছে H2O2 এর সাথে যুক্ত, সিআর ক্লোরিনের উপস্থিতিতে। এবং তখন এ কি করে, মাইলো পারক্সাইড, এটা এনজাইম হিসেবে কাজ করে OCl2। হ্যাঁ, এটা একটা আমাদের অক্সিডেটিভ সাবস্টেন্স হিসেবে তৈরি করে, যেটা আমাদের ব্যাকটেরিয়া থেকে কিল করতে আরো বেশি সাহায্য করে। এবং এটাকে বলে মোস্ট পোটেন্ট, একটা কথা আছে, আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদের, চেষ্টা কি আছে কি না আছে শিওর না। আচ্ছা, এই যে মাইক্রো পারক্সাইড, এমপিও বা মাইলোপারক্সাইড এন্ড হ্যালাইড সিস্টেম ইজ দ্য মোস্ট এফিসিয়েন্ট ব্যাকটেরিয়াল সিস্টেম অফ দ্য নিউট্রোফিল। দেখেন এ কি করে, এর কাজ হচ্ছে কি, এমপিও যেটা আসবে সে হচ্ছে আপনার এই ক্লোরিন হ্যালাইড ক্লোরিনকে ধরবে, ধরে হচ্ছে এই যে যে হাইপোক্লোরাইড প্রডিউস করবে, হাইপোক্লোরাইড প্রডিউস করবে। হাইপোক্লোরাইড এর মাধ্যমে সে সরাসরি মারতে পারে, এবং এই সিস্টেমটা একই সাথে কাজ করে, তাই না? এবং সে যদি কাজ করে তো তার মানে আর প্রোটেকশন দেওয়ার তো তার কোনো প্রশ্নই আসে না। প্রথমটা আমাদের গেল। এনপিডি এনএডিপিএইচ অক্সাইডেস এ কি করে, একটা অক্সিডেশনের একটা রোল আছে, এই জিনিসটাকে অক্সিডাইজ করে ফেলে। কিভাবে অক্সিডাইজ করে, এই যে কোনো ধরনের যে ম্যাটেরিয়াল গুলো আছে, এই যে এখানে দেখবেন আপনার আছে যে এটাকে অক্সিডাইজের জন্য এটার একটা রোল কিন্তু আমাদের এখানে বড় একটা রোল প্লে করে। কোনটা, এই আমাদের ইয়ার রোলটা, এনপিটিএইচ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন অ্যান্সার কি হচ্ছে, সুপার পারক্সাইড ডিসমিউটাস, আর হচ্ছে ক্যাটালেজ, আর একটা হচ্ছে গ্লুটাথাইন পার অক্সাইড। এই সবগুলো কিন্তু আমাদের ট্রু, এই সকলগুলোরই কিন্তু আমাদের কি আছে, রোল আছে। ঠিক আছে, রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ দ্য আরএসপিকে, এই যে এনপিটিএস, এনএডিপিএস। ওকে, পরবর্তীতে আমরা একটু দেখি। এই যে দেখেন, সেরাম কিসের নাম বলছে, সেরাম টিস্যু ফ্লুইড এন্ড host cells process into oxidant mechanism. It protect against this potentially harmful oxygen radicals. This antioxidant is discussed in the chapter 2. They include the enzyme superoxide dismutase, which is the found and can be activated in a variety of the cell. ক্যাটালেজের মেন কাজ হচ্ছে এটাকে ডিটক্সিফাই করা। আর একটা হচ্ছে গ্লুটাইন পারঅক্সাইড, যেটা হচ্ছে আমাদের কি করে, সেটাও আমাদের এই H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইডকে ডিটক্সিফাই করে। ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এক্সাম্পল অফ দ্য সিরাস ইনফ্লামেশন। সিরাস ইনফ্লামেশন কোথায় কোথায় হয়, পুলার ইনফিউশন ক্যান বি এক্সাম্পল অফ সিরাস ইনফ্লামেশন। কিন্তু পুলার ইনফিউশন বলতে কখন হবে, দেখেন আপনাদের সিরাস ইনফ্লামেশন আমরা কোথায় বলবো, যেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের সেল কন্টেন্ট বেশি কম থাকবে বা টিস্যু কন্টেন্ট কম থাকবে, আমাদের হচ্ছে ফ্লুইডটা বেশি থাকবে। এবং এখানে হচ্ছে যে ইনজুরি বা হচ্ছে আপনাদের যে হচ্ছে যে ইনফেকশনের যে ব্যাপারটা, সেই জিনিসটা কম থাকবে। ঠিক আছে, যদি মনে করেন আপনার পুলার ইনফেকশন যদি হয় এমন কোনো জায়গায়, অটো ইমিউনো মিডিয়েটেড বা হচ্ছে আপনার নিউমোনিয়ার যে প্রথম যে ফেজটা থাকে, সেখানে তখন ব্যাকটেরিয়া কোলোনাইজ করে নাই, সেক্ষেত্রে আমরা যে ইনফ্লামেশন সেটাকে আমরা বলতে পারি সিরাস ইনফ্লামেশন। আবার অন্য কোনো কারণে যদি হয় কোনো তারপর পেরিকার্ডাল যে ইনফেকশন জন্য যেমন যেমনগুলো আছে, সেটা অটো ইমিউন হইতে পারে, ভাইরাল হইতে পারে। ঠিক আছে, আবার এটাও ভাইরাল হইতে পারে, ফুল ইনফেকশন, এগুলোকে বলা হচ্ছে সিরাস ইনফ্লামেশন। যখন একদম ব্যাকটেরিয়ার কারণে হবে, তখন সেটা আমাদের কি থাকবে, সিরাস ইনফেকশন, প্লুরাল ইনফেকশন থাকবে, সিরাস ইনফ্লামেশন এক্সাম্পল থাকবে। স্কিন ব্লিস্টার তো অবশ্যই অবশ্যই এটা কি হবে, অ্যান্সার হবে ট্রু। লিভার অ্যাবসেস এটা প্রুলেট, আবার হচ্ছে আপনাদের ব্রেন অ্যাবসেস এটাও ফলস, এটা প্রুলেন্ট। আর ডিপথিরিয়া এটা আমরা জানি মিল হচ্ছে সুপারমেম্ব্রেনাস টাইপ অফ ইনফেকশন।
আচ্ছা, তার মানে এ অ্যান্ড বি ইজ ট্রু। দেখেন এখানে বলে দেওয়া আছে and accumulation of the fluid in the desk cavities and the equation consisting the transient occurs in the area। যাই হোক, আচ্ছা, পরবর্তীতে আরো কিছু কথা, the skin that will be present in the burn and the viral infection is represent the accumulation of the area and its damage the epidermis of the skin। ঠিক আছে। আচ্ছা, characteristic of the complete resolution of জেনারেলি ফেট অফ দ্য ইনফ্লামেশন রেস্টোরেশন অফ দ্য নরমাল ফাংশন। হ্যাঁ, যদি কমপ্লিট রেজলিউশন হয়, যদি কমপ্লিট রেজলিউশন হয়, দেখেন দুইটা ভিন্ন জিনিস, ইনফ্লামেশন চলে গেছে, ইনফ্লামেশন চলে গেছে এমন ভাবে চলে গেছে যে এটা রিপেয়ার হইতে ফাইব্রোসিস হওয়া লাগছে বা কানেকটিভ টিস্যু ডিপোজিশন হওয়া লাগছে, তখন কিন্তু এটা কোনোভাবেই কি হবে না, কোনোভাবে কিন্তু এটা কমপ্লিট রেজলিউশন আমরা বলবো না, তখন এই ফেটটাকে আমরা নামিয়ে দেবো এরকম হিলিং বাই ফাইব্রোসিস। ঠিক আছে। গ্রোথ অফ দ্য কানেকটিভ টিস্যু ইন দ্য ড্যামেজ টিস্যু, এটা কিন্তু ফলস, কারণ এটা হচ্ছে সেই হিলিং বাই ফাইব্রোসিস টিস্যুর উদাহরণ হয়ে গেল। ঠিক আছে। ক্লিয়ারেন্স অফ দ্য ইনজুরিয়াস স্টিমুলি, ক্লিয়ারেন্স অফ দ্য ইনজুরিয়াস স্টিমুলি দিস ইজ ট্রু। তারপর হচ্ছে ক্লিয়ারেন্স অফ দ্য মিডিয়েটর, যে যে ইনফ্লামেটরি যে মিডিয়েটর গুলো আছে সেগুলো ক্লিয়ারেন্স হবে, এবং মাল্টিপ্লিকেশন অফ দ্য টিস্যু ম্যাক্রোফেজ এটা কিন্তু ফলস। ঠিক আছে। তার মানে আমরা কি কি পাইলাম, স্টেশন নাম্বার পাচ্ছেন এন্ড সি এন্ড ডি, এ সি ডি ইজ ট্রু, এ সি ডি ইজ ট্রু এন্ড বি এন্ড ই ইজ ফলস। ওকে, পরবর্তী যে প্রশ্নটা বলা আছে, নেম অফ দ্য প্লাজমা প্রোটিন হুইচ কনসেন্ট্রেশন মে ইনক্রিজ সেভারাল ফোল্ড অ্যাজ এ পার্ট অফ দ্য ইনফ্লামেটরি। এটা মেইনলি কোন প্রশ্নটা, এটা মেইনলি হচ্ছে আগের প্রশ্নটা করা হয়েছে যে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের জন্য এখানে কি কি বলা হয়েছে, যে হচ্ছে আপনি সি রিঅ্যাক্টিভিটি, ফাইব্রোজেন এন্ড এসএলএল। পরে যে জিনিসগুলো আছে যে হচ্ছে রেটিনাল বাইন্ডিং প্রোটিন, হচ্ছে আলফা বিটা প্রোটিন, এগুলো আসলে আমাদের এটা না, এটা আসলে ইনফ্লামেশনের সাথে ওরকম করে রিলেটেড না, কিন্তু পরবর্তীতে আমরা জানি রেটিনাল বাইন্ডিং প্রোটিন এটা হচ্ছে আমরা রেটিনাল বা ভিটামিন এ টিকে মেইনলি হচ্ছে বাইন্ড করে, আর হচ্ছে আলফা ফেটোপ্রোটিন এটা হচ্ছে আমাদের মেন প্রোটিন ইন ফেটাল লাইফ, এবং এটা মেনলি অ্যালবুমিনের মতো কাজ করে। আর হচ্ছে কিন্তু এটা কিছু আমাদের ক্লিনিক্যাল ইউজ আছে, আমরা জানি কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে বা কিছু কিছু ইয়াতে আমাদের আলফা ফেটোপ্রোটিনটা ইনক্রিজ করে, সেখান থেকে আমাদের এর একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সও কিন্তু বিদ্যমান। The principal action of the alternatively activated macrophage in chronic inflammation। আমরা জানি ম্যাক্রোফেজ আমরা দুই প্রকার অ্যাক্টিভেটেড করতে হবে, অ্যাক্টিভেটেড পাই, একটা ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ আর একটা বলা হচ্ছে আমাদের অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। এখন ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বলা হয় M1 আর এটাকে বলা হয় M2। এখানে কিছু মিডিয়েটর কাজ করে, এখানে কিছু মিডিয়েটর কাজ করে, এদের পার্থক্য কিন্তু একটু আমাদের আলাদা আলাদা ধরনেরই হয়। ঠিক আছে। দেখেন কিন্তু সোর্স কিন্তু সবগুলোর একই, সোর্স হচ্ছে কোথা থেকে, মনোসাইট থেকে আসতেছে মনে করেন, আসার পরে এখানে আমাদের কি কি কাজ করতেছে, আহ মাইক্রোবিয়াল যে আমাদের যে সাবস্টেন্স, মাইক্রোবিয়াল ইনফ্লামেশন যে লিপিড বা এই যে সাবস্টেন্স গুলো আছে, যে সেই সাবস্টেন্স গুলো অবশ্যই এখানে কাজ করবে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করার জন্য। আরো কিছু কাজ করবে যেমন হচ্ছে টিএনএফ গামা বা ইন্টারফেরন গামা, টিএনএফ গামা বলছি, ইন্টারফেরন গামা, আর একটা হচ্ছে কি টোল লাইট রিসিপ্টর লিগ্যান্ডস। হ্যাঁ, এই তিনটা জিনিস হচ্ছে কাজ করে হচ্ছে কোনটা ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড হওয়ার জন্য, এবং অ্যাক্টিভেটেড হয়ে গেলে তখন সে কি তখন তার ফাংশন হচ্ছে মাইক্রোবিয়াল অ্যাকশন, ফ্যাগোসাইটোসিস, কিলিং এন্ড ব্যাকটেরিয়া এন্ড দ্য ফাঙ্গাই। আর যদি সে কি করে ইন্টারলিউকিন 13 এন্ড ইন্টারলিউকিন 4, এই দুইটা যদি তারা যদি অ্যাক্টিভেটেড হয়, তখন সে কি করবে, ইন্টারলুকিন 10 আর টিজিএফ বেটা, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সাইটোকাইন্স, কোন কোন সাইটোকাইন্স আছে, যে সাইটোকাইন্স এগুলোর মধ্যে কি হবে আপনাদের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট থাকবে, কি বললাম, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট থাকবে, তার মধ্যে অ্যান্সার হবে কোনটা, এটা। হ্যাঁ, এই যে টিজিএফ, ইন্টারলিউকিন 10, আর একটা হচ্ছে টিজিএফ বেটা, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট এন্ড রিপেয়ার এন্ড ফাইব্রোসিস। তার মানে আমরা যে দেখিয়ে ফেললাম, তার মানে এখন যদি আমরা অ্যান্সার দিই, দেখেন ইনফ্লামেশন, ফ্যাগোসাইটোসিস, অ্যান্টি ইনফ্লামেশন, আর একটা হচ্ছে টিস্যু 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 রিপেয়ার। দেখেন এখন এইখানে হচ্ছে ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট কিন্তু থাকে, বাট এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট মেইনলি আসতেছে হচ্ছে এদের মাধ্যমে, ইন্টারলিউকিন 10 আর একটা হচ্ছে টিজিএফ বেটার মাধ্যমে। কিন্তু মেন ফাংশনটা কি কাজ করে, এই হচ্ছে মেন ফাংশনটা করে হচ্ছে ফাইব্রোসিস, হ্যাঁ, বা টিস্যু রিপেয়ারের ক্ষেত্রে এর মেন ভূমিকা। ঠিক আছে। তার মানে অ্যান্সার ইজ ই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এক্সপেরিমেন্ট অফ দ্য ইন্ট্রোডিউস অফ দ্য ব্যাকটেরিয়া ইন এ প্রফিউজ টিস্যু প্রিপারেশন এন্ড লিউকোসাইট এন্ড লিপস দ্য vasculature and migrate to the site of the bacterial inclination and the movement of the this leukocyte is most likely to be mediated by the which substance, কোন সাবস্টেন্স এটা কাজ করবে, ব্র্যাডিকাইনিন আমরা তো জানি এটা সাধারণত ভাসোডাইলেশন করে, তারপর হচ্ছে পারমিয়াবিলিটি বাড়াইতে পারে, বাট এরকম কোনো রোল নেই। এটাকে মেন কি বলে, দেখেন এখানে কিসের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কেমোটেক্সিস এর কথা, এবং কেমোটেক্সিস কে কি বলা হয়, কেমোটেক্সিস যারা করে তাকে বলা হচ্ছে কেমোকাইন্স। কেমোকাইন্স কি, কেমোকাইন্স হচ্ছে মেনলি সাইটোকাইন্স, যেগুলো হচ্ছে আমাদের এই কিসের কিসের সাথে রিলেটেড, এই কেমোটেক্সিস এর সাথে রিলেটেড, তাই না? তার মানে অ্যান্সার ইজ বি। ঠিক আছে।
আচ্ছা, recombination lymphocytes show site of inflammation and microscopic cell in the normal tissue. আচ্ছা, the example of the defect in the phagocytic properties of the leukocytes. Leukocytes দেখেন, এখানে অনেক কিছু কথা বলে দেওয়া আছে যে হচ্ছে আমাদের কিছু কি কি এক্সাম্পল আছে। কিছু ডিজিজের নাম বলে দেওয়া আছে, ডায়াবেটিস মেলাইটাসে কি হবে, এতে কি হবে। কিন্তু আপনার পোস্টারে কি বলা হয়েছে যে হচ্ছে কোথায় ফ্যাগোসাইটিক ডিফেক্ট হয়। দেখেন, আমরা জানি, সবাই জানি যে ডায়াবেটিস মেলাইটাস যখন হয় তখন তার একটু ইনফ্লামেটরি বা তার একটু ইনফেকশনের চান্স বেড়ে যায়, কারণ তার হচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না, তাই না? কিন্তু যদি বলা হয় স্পেসিফিক ভাবে, কিন্তু মেনলি তাদের হাইপারগ্লাইসেমিয়া হয়। হাইপারগ্লাইসেমিয়া হলে আমাদের যে নিউক্লিওফিলের যে কেমোট্যাক্সিস, সেই কেমোট্যাক্সিসটা ঠিকঠাক ভাবে হয় না। তো সেই হিসেবে ব্যাপারটা হয়। আর ইমিউনোডেফিসিয়েন্সি একটা বড় ধরনের টার্ম, আসলে এই ধরনের অ্যান্সার আসলে বড় ধরনের টার্মে দেওয়া যাবে না। কিন্তু আপনার কি কি চিন্তা করতে হবে, ফ্যাগোসাইটোসিস কোথায় হচ্ছে না। ফ্যাগোসাইটোসিসের সমস্যা যেটা হয় সেটাকে বলে চার্ডিক্স, চেডিক্স, কিগাইসি সিনড্রোম। এখানে মেনলি কি হয় দেখেন, পোস্টারটা একটু কঠিন এবং পোস্টারটা একটু আনকমনও। আপনাদের কিছু তো আনকমন প্রশ্ন এরকম থাকবেই। এবার এই যে যে ডিজিজটা আছে চার্ডিক হিগাইসি সিনড্রোম, এখানে আসলে মেনলি কি হয়, আমাদের যে হচ্ছে একটা যে জিন আছে, যে জিনটার নাম হচ্ছে LYST জিন। কি বলা হয়? LYST জিন। এটাকে কি বলা হচ্ছে? লাইসোজোমাল ট্রাফিকিং এনজাইম। লাইসোজোমাল ট্রাফিকিং জিন। হ্যাঁ, এই জিন যে যদি হচ্ছে আমাদের সমস্যা থাকে, তখন আমাদের কি একটা সমস্যা কি আমরা জানি, এটা হচ্ছে লাইসোজোম, এটা হচ্ছে ফ্যাগোসোম। ফ্যাগোসোম কি, যেটার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া রয়েছে। হ্যাঁ, এই লাইসোজোম আর ফ্যাগোসোমের কিন্তু আমাদের কি হতে হবে, ফিউশন হতে হবে। ফিউশন হলেই এই এনজাইম গুলো যে এটাকে ব্রিগেড এন্ড কিলিং করতে পারবে এবং বা ফ্যাগোসাইটোসিস কমপ্লিট করতে পারবে, তাই না? যদি এটা যদি ফিউশন যদি না হয়, তখন কিন্তু আবার তখন কিন্তু আমাদের এই ফ্যাগোসাইটোসিসটা লাস্ট স্টেজে যাবে, কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন কিন্তু আর হচ্ছে না। ঠিক আছে, অ্যান্সারটা মনে রাখবেন যে চিডাক্স সিনড্রোম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, এ 10 years old boy develop a rash and swelling in which different exposed part of the body following football match in a sunny day without having of the physical trauma, and this and the most likely result of this condition. এটার কন্ডিশন কি কি হইতে পারে? দেখেন, প্রশ্নের কথা কি বলা হয়েছে, যে সে কোনো হয় নাই, ফিজিক্যাল ট্রমা পায় নাই, কিন্তু সে একটা সাইডেতে ক্রিকেট খেলছে বা কোনো কিছু খেলাধুলা করছে, এবং খেলাধুলার পরবর্তীতে তার শরীরে আমরা রাশ দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে আমাদের সোয়েলিং দেখতে পাচ্ছি। দেখেন, রাশ এবং সোয়েলিং, দেখেন রাশ এবং সোয়েলিং। সোয়েলিং মানে কি, আমরা কিছুক্ষণ আগে পড়লাম, এটা আমরা যদি রুবোর টমর ওই হিসেবে যদি আমরা টুমোর হিসেবে যদি আমরা ধরি, সোয়েলিং হয়েছে, তার মানে এখানে কোনো না কোনো একটা ইনফ্লামেটরি প্রসিডিউর হয়েছে। রাশ, রাশ মানে কি, রেডনেস হয়েছে, তাই না? সেটাও কিন্তু আমাদের একটা কার্ডিনাল সাইন অফ দ্য ইনফ্লামেশনের মধ্যে কিন্তু আমরা আমরা এটার মধ্যে আমাদের আসতেছে, তাই না? রেডনেস বা এই জিনিসটা আসলে কেন হচ্ছে, মানে মোট কথা তো জেনে রাখতে হবে, এবং কোনো না কোনো ভাবে অবশ্যই অবশ্যই পার্মিয়াবিলিটি ইনক্রিজ করছে, বা কোনো না কোনো ভাবে আপনার ব্লাড ভেসেল থেকে ব্লাড ভেসেলটা ভেসোডাইলেশন হয়েছে। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনার করতে হবে, তাই না? এখন যদি আপনি চিন্তা করেন কি কি ভাবে আপনার পার্মিয়াবিলিটি ইনক্রিজ করতে পারে, আমরা জানি পার্মিয়াবিলিটি ইনক্রিজ করার কিছু আমাদের হচ্ছে স্টেপ আছে। সেই স্টেপগুলোর মধ্যে মধ্যে আছে হচ্ছে, যেমন এটা একটা স্টেপ, সেটা হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াম সেল, একটা আছে রিট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াম সেল, আর একটা হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াম সেল। এবং কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াম সেল আর একটা হচ্ছে রিট্রাকশন বা হচ্ছে ডিরেক্ট ইনজুরি টু দ্য এন্ডোথেলিয়াম সেল। দেখেন, বার্নের মাধ্যমেও কিন্তু, বা যদি আমাদের সরাসরি বার্ন হয়, কি বললাম, সরাসরি যখন আমাদের বার্ন হচ্ছে, যে আমরা আগুনে পড়ে যাচ্ছি, তখন কিন্তু আমাদের ডিরেক্ট ইনজুরি অফ এন্ডোথেলিয়াম সেল। কিন্তু যখন হচ্ছে আমাদের এমন কোনো বার্ন হচ্ছে যে ইন সাম ফর্ম অফ দ্য মাইল্ড ইনজুরি, খেয়াল করেন, ইন সাম ফর্ম অফ দ্য মাইল্ড ইনজুরি হইতে হবে। যদি এখানে সরাসরি আপনার বার্ন হয়, যে অনেক বার্ন হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে, তখন কিন্তু আপনাদের আর এটা হবে না, তখন হবে ডিরেক্ট ইনজুরি। কিন্তু যদি মাইল্ড হয়, যেমন আপনার আগুনের তাপ লাগছে বা কিছুটা বার্ন হয়েছে, কিন্তু আপনার সেল পর্যন্ত বা ব্লাড ভেসেল পর্যন্ত এত এরকম বার্ন হয় নাই, তখন কি হবে? তখন এই যে ভাস্কুলার লিকেজ begins after 2 to 12 hours of the A and last for several hours and even the days. This disease in the following is by the contraction of the endothelial cell or mild endothelial damage. হ্যাঁ, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু ডিরেক্ট endothelial ইনজুরি কিন্তু না। দেখেন, সানবার্ন ইজ এ ক্লিনিক্যাল এক্সাম্পল অফ দ্য রিজাল্ট ইন দ্য লেট অ্যাপিয়ারিং ভাস্কুলার লিকেজ। তার মানে এই সানবার্নের কথা কিন্তু আমাদের এই সিনারিওতে দেওয়া আছে, এবং তার মানে অ্যান্সার কি হবে, কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল। মাইল্ড এন্ডোথেলিয়াল ইনজুরি কিন্তু এটা হতে পারে, কিন্তু ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি কিন্তু না। ডিরেক্ট আর এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে? কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেলই কিন্তু এখানে আমাদের কি হবে, অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন,
হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস ইজ নট আ ভাস্কুলার ইভেন্ট ইন দ্য অ্যাকুট ইনফ্লামেশন। দেখেন অ্যাকুট ইনফ্লামেশনে আমরা জানি কিছু ভাস্কুলার ইভেন্ট থাকে, সেই ইভেন্ট গুলোর মধ্যে কোনটা এখানে ভাস্কুলার অ্যাকুট ইনফ্লামেশনের ইভেন্ট না। ইনকেস দ্য ভেসো ইনকেস ভাস্কুলার পারমিয়াবিলিটি এন্ড অ্যালাউস দ্য লিম্ফোসাইট এন্ড ম্যাক্রোফেজ টু দ্য ইন্টার টু দ্য ম্যাক্রোফেজ টু ইন্টার দ্য সাইট অফ দ্য ইনফেকশন। প্রথম কথা গেল। আচ্ছা, দেখেন ইনকেস ভাস্কুলার পারমিয়াবিলিটি, অবশ্যই ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ে এবং মেনলি নোটেবলি হাইস্টামিন এবং কানিনও এখানে আমাদের কি করে, হেল্প করে। ভাস্কুলার পারমিয়াবিলিটি হয়, ভাস্কুলার হয়, ডায়ালেশন হয়, সবকিছু হয়। পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে, দ্য লিম্ফেটিক ভেসেল এন্ড লিম্ফ নোড ইজ ইনভলভড ইন দ্য ওপেন থ্রু ইন দ্য রেডনেস এন্ড দ্য সোয়েলিং। অবশ্যই এটা ট্রু। কিভাবে এটা ট্রু? দেখেন এটা এভাবে ট্রু যে হচ্ছে আপনাদের এই ব্লাড ভেসেল গুলো আমাদের কি হচ্ছে, ব্লাড ভেসেল গুলো এখান থেকে আমাদের এখানে যাচ্ছে, মানে এখান থেকে আমাদের টিস্যু ফ্লুইড গুলো যাচ্ছে বা ব্লাড ভেসেল ব্লাড গুলো যাচ্ছে, যার পরে এখানে যে আমাদের অ্যাকুমুলেশন হচ্ছে, অ্যাকুমুলেশন হওয়ার কারণে আমরা সেখানে কি দেখতেছি, আহ রেডনেস দেখতেছি, সোয়েলিং দেখতেছি, এগুলো দেখতেছি। কিন্তু ওই যে যেই যে এক্সট্রাসেলুলার যে ফ্লুইড গুলো, যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যে বের হয়ে গেল, এই বের হয়ে যে যার যেগুলোকে, তার কি কথা ছিল, তার কথা ছিল তার হচ্ছে লিম্ফেটিক্স এর মাধ্যমে চলে যেয়ে আমাদের আবার ব্লাডে চলে আসা। কিন্তু সে তখন আসতে পারতেছে না, কারণ তার তো একটা ক্যাপাসিটি আছে, এর জন্য সে আর আসতে পারছে না। তার মানে এটাও কিন্তু আমাদের ইনভলভ, যে lymphatic vessel and lymph node is all involved in open show redness and the swelling। এখন যে যদি কোনো কারণে এরকম হয় যে লিম্ফ নোড আমাদের অবস্ট্রাকশন হয়েছে, তখন কিন্তু আমাদের এই জিনিসটা হতে পারে। ঠিক আছে। তারপর সোলিং দ্য ব্লাড ফ্লো আর দ্য স্টাডিজ ডিউ টু ইনক্রিজ দ্য ভিসকোসিটি। আগেই বলছি ভিসকোসিটি বাড়ে কেন, কারণ ব্লাড ভেসেলের মধ্যে আমাদের ফ্লুইডটা বেশি লস হয়, ফ্লুইড বেশি লস হওয়ার কারণে আমাদের বেশি সেল হয়ে যায়, সেল হওয়ার কারণে আমাদের ভিসকোসিটি হয়, এবং ভিসকোসিটি হওয়ার কারণে আমাদের যেই এটা হয়, এটাকে বলে স্টাসিস। এটা লার্জ এরিয়া ধরে একটা রেডনেস একটা আমরা দেখতে পাই। এবার ভ্যাসোডাইলেশন ইনক্রিজ বাই দ্য হিস্টামিন, এটা তো অবশ্যই ট্রু। শুধুমাত্র একটা জিনিসই বলছে যে হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি অ্যালাউস দা কি বলা হবে, এটা অ্যালাউ দা নিউট্রোফিল। কি হবে এটা? অবশ্যই নিউট্রোফিল এন্ড দা প্লাজমা প্রোটিন টু এন্টার দ্য সাইট অফ দ্য ইনফেকশন অর দা টিস্যু ড্যামেজ। ঠিক আছে। আচ্ছা, এই যে, আচ্ছা এখানে দেখবে হুইচ অফ ওয়ান দ্য ফলোইং ইজ দ্য হলমার্ক অফ দ্য অ্যাকুট ইনফ্লামেশন। খুবই কমন প্রশ্ন, খুবই পপুলার একটা প্রশ্ন। অ্যান্সার ইজ কি? আচ্ছা দেখেন, ট্রানজিট ভ্যাসোকনস্ট্রাকশন কিন্তু এখানে হবে, ভ্যাসোডাইলেশন এখানে হবে, ভাস্কুলার পারমিয়াবিলিটি এখানে হবে, মাইগ্রেশন অফ দ্য লিউকোসাইট এটাও হবে, মাইগ্রেশন অফ দ্য লিউকোসাইট এটাও হবে, তাই না? কিন্তু আপনার অ্যান্সার কি? অ্যান্সার হবে অবশ্যই সি, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। এটা কিন্তু বলা হচ্ছে হরমোন। দেখেন এখানেও কিন্তু সুন্দর করে বলা হচ্ছে, সেভেরাল মেকানিজম ইজ রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, ইনক্রিজ পারমিয়াবিলিটি অফ দ্য পোস্ট ক্যাভিটি ভেনুলস, এ হরমোন অফ দ্য অ্যাকুট ইনফ্লামেশন। এই হরমোন হবে অ্যাকুট ইনফ্লামেশন। তার মানে এই ব্যাপারে আর আমাদের কোনো কনফিউশন বা কোনো ডিবেট থাকতে পারবে না। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে যে এ পেশেন্ট ট্রান্সফার টু দ্য আইসিইউ ডেভেলপিং ফ্রম ফ্লাশিং অফ দ্য স্কিন এন্ড দ্য র্যাপিড অ্যান্ড সেভারাল হাইপোটেনশন এন্ড ফিউ আওয়ার্স ফলোইং দ্য বি স্টিং, মানে মৌমাছির কামড়ের পরে, এন্ড হচ্ছে which cell is the mainly responsible for the realizing the mediators in this patient? Answer is কি? Answer is the mast cell। আমরা বলতে পারি mast cell। কেন? দেখেন এখানে যেহেতু বিস এর কথা, বি এর কথা বলা হয়েছে, বি স্ট্রিং এর কথা বলা হয়েছে, তার মানে আবার তারপর সেখানে কি হয়েছে, হাইপোটেনশন হয়েছে। কি হয়েছে আমাদের এখানে? হাইপোটেনশন হয়েছে। ঠিক আছে। প্রথম কথা একটা জিনিস দেখেন, এই যে একটা বি স্ট্রিং, তারপরে কি পয়েন্ট কিওয়ার্ড হচ্ছে আমাদের হাইপোটেনশন, তারপর হচ্ছে ফ্লাশিং অফ দ্য স্কিন, তারপর হচ্ছে র্যাপিড পালস, র্যাপিড পালস। মানে সকল কিছু মিলে আমাদের কি দিতেছে, অ্যানাফাইলেক্সিস বা অ্যানাফাইলেকটিক শক, এই ধরনের দিকে কিন্তু আমাদের যাচ্ছে। এবং অ্যানাফাইলেকটিক শকে যেটা মেনলি রেসপন্সিবল থাকে, সেটা হচ্ছে মাস্ট সেলস। এই ব্যাপারে কোনো সমস্যা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মাস্ট সেল ইজ দ্য ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড কানেক্টিভ টিস্যু এন্ড পার্টিসিপেট ইন দ্য বোথ অ্যাকুট এন্ড ক্রনিক ইনফ্লামেশন। এই ঠিক আছে। এখানেও দেখেন কিছু কথা বলেছে, দেয়ার রেসপন্স টু অকারিং অ্যালার্জি রিঅ্যাকশন ইন দ্য ফুড ইনস্টিং ভেনম এন্ড ড্রাগ এন্ড সার্টেন এগুলো কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে। মাস্টার অবশ্যই এখানে অ্যান্সার। ঠিক আছে। এ কি করে, আমাদের হচ্ছে রেগুলেশনের মাধ্যমে হিস্টামিন রিলিজ করে ভ্যাসোডাইলেশন হয়, পরবর্তীতে আমাদের এই সমস্যাগুলো হয়। এবং এর জন্য আমরা কি করি, আমাদের এর জন্য যে একটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে আমরা তারপর কি করি, অ্যাড্রেনালিন দেওয়া হয়। আমাদের অ্যানাফিলাইটিস সকলে আমরা অ্যাড্রেনালিন দিই। অ্যাড্রেনালিন এটা কি করে, এই মাসেলে যে হচ্ছে আমাদের স্টাবিলাইজেশন অফ দ্য মাসেল করে অ্যাড্রেনালিন। আচ্ছা, ইনসেক্ট ভেনমের মধ্যে কিন্তু ও পড়ে, ইনসেক্ট ভেনমের মধ্যে বিস্ট্রিং পড়ে।
The attachment of the leukocyte of the endothelium cell is mediated by the adhesion molecule whose expression is enhanced by, দেখেন প্রশ্নটা একটু চিন্তা করেন, এই প্রশ্নটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, কি বলা হয়েছে আর কি বলা হয় নাই। বলা হচ্ছে লিউকোসাইট আমাদের এন্ডোথেলিয়াম সেলে যাবে, আমরা যখন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতেছি, ফ্যাগোসাইটোসিস করার সময় আমাদের প্রথমে এই জায়গা কি হচ্ছে, লাইনিং আপ হইতেছে, রোলিং এন্ড এই লাইনিং আপ হইতেছে। লাইনিং আপ করার পরে পরবর্তীতে হচ্ছে এটার সাথে অ্যাটাচমেন্ট হইতে হবে এন্ডোথেলিয়ামের সাথে। এই অ্যাটাচমেন্ট হবে কার সাথে, অ্যাটাচমেন্ট হওয়ার জন্য যে মেইনলি হেল্প করে সেটা হচ্ছে, সেটা কি বলা হবে, লিগান্ডস, বলা হবে লিগান্ডস। হ্যাঁ, ইন্টিগ্রিন এগুলো আছে, তো আমরা এগুলো সবাই জানি। কিন্তু যদি বলা হয় যে এই লিগান্ডস কে 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 করবে, লিগান্ডস কে কে হচ্ছে আপনাদের ইনহেন্স করবে কে, কি বললাম, ইনহেন্স করবে কে, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে সাইটোকাইনস। দেখেন, যদি বলতো যে এটা কার সাথে দিয়ে হচ্ছে অ্যাটাচড হবে, তখন অ্যান্সার হতো কোনটা, লিগান্ডস। যেহেতু আমরা জানি সিলেক্টিন, ইন্টিগ্রিন এগুলো সকল কিছু হচ্ছে লিগান্ড। কিন্তু যদি বলা হয় যে কোনটা এই লিগান্ডস কে ইনহেন্স করবে, বা এই যে আপনাদের অ্যাটাচমেন্ট কে ইনহেন্স করবে কে, অ্যান্সার হবে কি, সাইটোকাইনস। দেখেন অ্যান্সার সাইটোকাইনস। আচ্ছা, এই যে দেখেন এখানে বলে দিয়েছে, the attachment of the leukocyte to the endothelium cell is mediated by the complementary adhesion molecules on the two type of the cell, on the two types of the cell types whose expression is enhanced by the cytokines। হ্যাঁ, কি কি সাইটোকাইনস রিলি রেসপন্সিবল, তার সেটার কথা পরে, আমরা জানি হচ্ছে মেইনলি দুইটা সাইটোকাইন, যেটা হচ্ছে মানে ইন্টারলিউকিন টিএনএফ আর ইন্টারলিউকিন অন, টিএনএফ আর একটা হচ্ছে আমাদের কি আছে, ইন্টারলিউকিন অন। ঠিক আছে, এই যে এই যে পরবর্তীতে আরো কিছু বলে দেওয়া হয়েছে, পড়তে গেলে পড়তে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে এ 43 years old man present with the hemoptysis and diagnosis with the tuberculosis. Which type of the cell is present? It usually internalis in the tuberculosis ব্যাসিলাস, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা আছে, এটার মধ্যে মেইন কোশ্চেনটা পাওয়া যাবে। আমরা সবাই জানি এর অ্যান্সার কোনটা, ম্যাক্রোফেজ। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। কি কি আছে, সেজিটিভ গ্রানুলোমা এবং ইট ইজ লিঙ্কড বাই দ্য অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে ফাইব্রোব্লাস্ট, লিম্ফোসাইট, অকেশনালি ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেলস, ল্যাঙ্গহেন্স জায়ান্ট সেল। ঠিক আছে, আচ্ছা, সেন্ট্রাল নেক্রোসিস এন্ড ওটা অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্সার ইজ গ্রানুলোমা, আমাদের অ্যান্সার ফিক্সড। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে যে হুইচ টাইপ অফ দ্য সেল, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট কজ অফ দ্য ভাস্কুলার লিকেজ। আমরা জানি ভাস্কুলার লিকেজও কিন্তু আমাদের একটা ইনফ্লামেটরি প্রসেসের জন্য একটা রেসপন্সিবল একটা কিছু। হ্যাঁ, তো হচ্ছে এটার জন্য মেনলি যে কাজটা করে, মেনলি কাজটা করে কে, হিস্টামিন, তারপর হচ্ছে আপনাদের লিকোটিন, ব্র্যাডিকাইনিন, আর একটা হচ্ছে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, এটাও করে। আরো একটা কাজ করে, সেটা হচ্ছে নিউট্রোফিল করে, বাট সেরোটোনিনের কিন্তু এরকম কোনো আমাদের রোল নাই। তার অ্যান্সার ইজ টি। আচ্ছা, কিভাবে করে আমি আপনাদের একটু এক্সপ্লেন করতেছি। Several mechanism is responsible for the increase the permeability of the postcollateral vein. It's a hallmark of the active function. মাত্র একটু আগে কিছুক্ষণ আগে পড়ছি। এটা মেইনলি কাজ করে কি, কন্ট্রাকশন অফ দ্য endothelium cell resulting in the endothelial response. It is elicited by histamine, bradykinin and leukotrienes। ঠিক আছে, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পরবর্তীতে যে কথা আছে এন্ডোথেলিয়াল ইনজুরি, যে এন্ডোথেলিয়াল ইনজুরি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এন্ডোথেলিয়াল ইনজুরি কিন্তু আমরা পেয়ে গেছি। দেখেন এই যে, তার মানে আমরা কি কি পাইছি, এই যে হিস্টামিন, লিকোট্রিনস, এন্ডোথেলিয়াম ইনজুরি। ড্রেক বা আনড্রেক কোনো যদি আমাদের কোনো কিছুতে ড্রেক কিছু হয় তখন। আচ্ছা, inverse occurs in the microscope. The neutrophils that adhere to the endothelium is during the inflammation may also injure the endothelium cell। ঠিক আছে, কিন্তু নিউট্রোফিল কি করবে যখন হচ্ছে আমাদের একটা কাজে লাগবে, neutrophils that adhere to the endothelium is during the inflammation may also injure the endothelium cell। তার মানে নিউট্রোফিলও কিন্তু আমাদের কোনো না কোনো ভাবে আহ এই যে ইয়াটা আছে, যে হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরি করার মাধ্যমে যে হচ্ছে আমাদের পারমিয়াবিলিটিটা বাড়াবে, সেটার জন্য কিন্তু কে কে করবে, আমাদের কে একটা কাজ করবে, অবশ্যই এই নিউট্রোফিলটা কাজ করতেছে। কিন্তু শুধুমাত্র আমরা কার নাম পাইলাম না, সিরোটোনিনের নাম কিন্তু পাইলাম না। তার মানে অ্যান্সার ইজ সিরোটোনিন, অ্যান্সার ইজ সিরোটোনিন। আচ্ছা, পরবর্তীতে প্রশ্ন বলা হয়েছে যে এ 38 years old woman patient present with the persistent right upper quadrant pain। দেখেন, পারসিস্টেন্ট রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, যে কোনো তার লিভারে একটা সমস্যা আছে বা এরকম একটা আগে একটা হিস্টোরি আছে। বলা হয়েছে যে হচ্ছে হিস্টোরি অফ দ্য অটো ইমিউনো হেপাটাইটিস। তারপরে আমি লিভার বায়োপসি করছি, লিভার বায়োপসি করে পাইছি লিভার ড্যামেজ, আর পাইছি বা এরিয়া অফ দ্য ফাইব্রোসিস এন্ড প্রিডমিনেন্স মরফোলজিক ফিচার্স ইন দিস কেস। আচ্ছা, দেখেন
আমরা প্রথমে আগে এখানে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিসটা কি করতে হবে, এটা কোন ধরনের কিসের কথা বলা হয়েছে, এটা কি অ্যাকুইড ইনফ্লামেশনের কথা বলা হয়েছে, নাকি এটা ক্রনিক ইনফ্লামেশনের কথা বলা হয়েছে, নাকি এটা নেক্রোসিসের কথা বলা হয়েছে, না অ্যাপোপ্টোসিসের কথা বলা হয়েছে, সেটা বুঝতে হবে, তাই না? তো আমরা যদি বুঝতে চাই, দেখেন তাহলে লিভার ড্যামেজের কথা বলা হয়েছে, ফাইব্রোসিসের কথা বলা হয়েছে। ফাইব্রোসিস এবং ফাইব্রোসিস কি, ফাইব্রোসিস এবং ড্যামেজ, ডিস্ট্রাকশন আর রিপেয়ার, দুইটা কনকমেন্টলি থাকবে কোথায়, দুইটা কনকমেন্টলি থাকবে কোথায়, ক্রনিক ইনফ্লামেশন। আবার বলছি, ডিস্ট্রাকশন প্লাস রিপেয়ার দুইটা কনকমেন্টলি একটা জায়গায় থাকবে, সেটা হচ্ছে আমাদের কনিক ইনফ্লামেশন। তার মানে এটা একটা কনিক ইনফ্লামেশন, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। পরবর্তীতে যদি আমরা আরো দেখতে চাই, আরো কিছু দেখতে চাই, তারপরে আমরা আর কি মরফোলজিক ফিচার আছে, আমরা জানি কনিক ইনফ্লামেশন মরফোলজিক ফিচার হচ্ছে আমাদের তিনটা। একটা আছে আমাদের মনোনিউক্লিয়ার ইনফিল্ট্রেশন, মনোনিউক্লিয়ার সেলের ইনফিল্ট্রেশন, একটা আছে টিস্যু ডিস্ট্রাকশন, আর একটা হচ্ছে হিলিং। তাই না? দেখেন এখানে আপনার টিস্যু ডিস্ট্রাকশনের কথা বলে দেওয়া আছে, বাট যেহেতু ড্যামেজ বলতে ডিস্ট্রাকশনে বোঝানো হচ্ছে। আর হচ্ছে attempt of the healing, সেটা ফাইব্রোসিস দ্বারা বোঝানো হয়েছে। দেখেন attempt of the healing by the connective tissue replacement is accompanied by the angiogenesis uh, and in particular fibrosis, ঠিক আছে? আচ্ছা, এই দুটা গেল। পরবর্তীতে আমাদের যেটা যাচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন, সেটাও আমাদের পাইছে। আর শুধু আমরা কোনটা পাই নাই, মনোনিউক্লিয়ার সেল পাই নাই। তার মানে অ্যান্সার ইজ, এটার অ্যান্সার কি হবে, ইনফ্লুয়েশন অফ দ্য মোনোনিউক্লিয়ার সেল। পলিমরফোনিউক্লিয়ার সেল কিন্তু হবে না। পলিমরফোনিউক্লিয়ার সেল ইজ এ ফিচার অফ অ্যাকুট ইনফ্লামেশন। যেহেতু একটু ক্রনিক ইনফ্লামেশনের কথা বলছে, তার মানে দিস ইজ ফলস। আচ্ছা, অ্যাসেস ফর্মেশন এটা হবে না, এটা হবে না। ইডিমা এন্ড ভাস্কুলার কনজেশন, এগুলো সকল অ্যাকুট ইনফ্লামেশনেরই আমাদের কার্ডিনাল ফিচার। দেখেন ইন কন্ট্রাস্ট অ্যাকুট ইনফ্লামেশন হুইচ ইজ ম্যানিফেস্টেড বাই দ্য, দেখেন এটা হচ্ছে এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে, ভাস্কুলার চেঞ্জেস, ইডিমা, এপিডেমিক, নিউরোটিক ইনফ্লামেশন, এগুলো কিসের কথা বলা হয়েছে, অ্যাকুট ইনফ্লামেশনের ফিচারের কথা বলা হয়েছে। তারপর ক্রনিক ইনফ্লামেশনের ফিচার হচ্ছে আমাদের এই তিনটা। তার মানে অ্যান্সার ইজ ইনফ্লামেশন অফ দ্য ইনফ্লামেশন উইথ মোনোনিউক্লিয়ার সেল। আমরা যদি এই ছবিটা দেখি, দেখেন খুব সুন্দর একটা ছবি, রবিনসন একটা ছবি। এই যে যে জায়গাটা আছে, এই জায়গাটাই আমরা দেখতে পারি আহ এটা একটা হচ্ছে লাঙের একটা ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, এটা হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশন। দেখেন এখানে হচ্ছে আমাদের কি দেখা যাচ্ছে, ভাস্কুলার যে ভেসেল গুলো আছে, এই যে রেড রেড যে এরিয়া গুলো আছে, একটু বড় বোঝা যাচ্ছে ব্লাড ভেসেল কনজেস্টেড হয়ে গেছে, হ্যাঁ। আর এইখানে যে আছে, দেখেন এখানে কিন্তু আমরা কোনো ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি না। এই যে যে জায়গাটা আছে, এই জায়গাটায় আমরা একটা কি দেখতে পাচ্ছি, ক্রনিক ইনফ্লামেটরি সেল, মানে হচ্ছে আমাদের হচ্ছে ম্যাক্রোফেজ, মনোসাইট, লিম্ফোসাইট, তারপর হচ্ছে এই যে যে ল্যাঙ্গারের জায়ান্ট সেল, এই সেলগুলো আমরা হচ্ছে এই জায়গা পাবো, ঠিক আছে? পরে দেখেন এই অ্যারোহেডের যে জায়গাগুলো আছে, এটা হচ্ছে সেই জায়গা, হ্যাঁ, কালেকশন অফ দ্য ক্রনিক ইনফ্লামেটরি সেল। পরবর্তীতে অ্যারোহেড, শুধুমাত্র অ্যারোহেডে যেটা আছে, দেখেন নর্মাল যে অ্যালভিউলার যে সেলগুলো আছে, এই অ্যালভিউলার সেলগুলো কিন্তু আমাদের কি হয়েছে, ডিস্ট্রাকশন হয়েছে, ঠিক আছে? এই ডিস্ট্রাকশন হওয়ার কারণে এইটাই কি বলা হচ্ছে, এটা ঠিক ওরকম করে লিভারে আমরা কি দেখবো, নর্মাল যে হেপাটোসাইট, যে হেপাটোসাইট গুলো ড্যামেজ হয়ে গেছে, এবং সেই দেখা যাচ্ছে যে নর্মাল যে হেপাটোসাইট, সেই জায়গা যে জায়গা থাকার কথা, সেটা ফাইব্রোসিস হয়ে যাচ্ছে। এটাই কিন্তু হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশন, ঠিক আছে? এটা যদি লাগে, কিন্তু আপনার প্রশ্নটা করেছে লিভার থেকে, সকল কিছু তো আর ইয়া থেকে আসবে না। তো আপনি যদি বেসিক জিনিসটা বুঝতে পারেন, অ্যান্সার করতে পারবেন, আই হোপ। পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে, যে এই 45 ইয়ার্স ওল্ড মেল আসছে, দেখেন প্রশ্নটা একটু ঝামেলা। 45 years old মেল আছে উইথ সোয়েলিং অফ দা, সোয়েলিং ইন ফ্রন্ট অফ দা রাইট ইয়ার। এখানে আমাদের একটা সোয়েলিং আছে, রাইট ইয়ার, ফিভার 39 ডিগ্রি অ্যান্ড ম্যালাইজ অ্যান্ড অন এক্সামিনেশন রাইট প্যারোটিড ডাক্টার সোলেন, অ্যান্ড হচ্ছে টেন্ডার অ্যান্ড উইথ পাস এক্সপ্রেসিং ফ্রম দ্য স্টেম ডাক্ট বা হচ্ছে প্যারোটিড ডাক্ট। ওয়েন মেসেজ, যখন প্যারোটিড ডাক্টকে আমরা মেসেজ করছি, তখন এখান থেকে আমাদের পাস আসতেছিল। আসার পরে আমি কি করছি, আমি সেখানে একটা হচ্ছে পুরো ক্লোরোক্সাসিন একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি ফর স্টাফিলোকক্কাস অরিয়াস। দেখেন জিনিসটা খুব সুন্দর করে আপনাদের মাথায় বুঝে দিয়েছে। আপনি যেহেতু একজন ডেন্টাল স্টুডেন্ট, তো আপনি এইটুকু অন্তত বুঝতে পারতেছেন, এটা একটা প্যারোটিড, ব্যাকটেরিয়াল প্যারোটাইটিসের একটা কথা বলা হয়েছে, এবং স্টেফিলোকক্কাস অরিয়াসের বিরুদ্ধে দিয়েছি এবং ফ্লুকুরিতে দিয়েছি। কিন্তু বলা হচ্ছে যে কোন এই যে তার একটা, দেখেন তার সমস্যা হচ্ছে তো এইখানে প্যারোটিড গ্ল্যান্ডে তার আর কোনো সমস্যা নেই, কিন্তু তার ফিভার কেন হয়েছে? কারণ এই যে যে আমাদের অ্যাকুট ইনফ্লামেশনের যে একটা ইফেক্টের মধ্যে একটা ইফেক্ট আছে, সিস্টেম ইফেক্টের মধ্যে একটা ইফেক্ট আছে হচ্ছে ফিভার। ফিভার হবে। এখন এই ফিভারটা কেন হবে, সেইখান থেকে প্রশ্ন করা হয়েছে, হুইচ প্যারাজেন মে রেসপন্সিবল ফর দিস ফিভার। এখন এই স্টাফিলোককাস অরিয়াসের দুইটা আমাদের আহ, মানে চিন্তা চিন্তা ভাবনার বিষয়, স্টাফিলোককাস অরিয়াস কেন এখানে বলে দেওয়া আছে। এই আপনার কিন্তু এখানে কিন্তু আরো অন্যান্য ভাবেও কি হতে পারে, আহ, এটা হতে পারে, যদিও মেনলি আপনাদের ব্যাকটেরিয়া প্যারাটাইটিস হয় হচ্ছে স্টাফিলোককাস অরিয়াস দ্বারা, কিন্তু অন্যভাবেও কিন্তু এটা হতে পারে। আমার কথা পয়েন্ট অফ ভিউ সেটা না, পয়েন্ট অফ ভিউ হচ্ছে কোনটা, পাইরোজেন কি কি আছে। আমরা জানি পাইরোজেন আছে মেনলি হচ্ছে তিনটা, আহ, বই যেটা আছে, আরো কিছু আছে, সিক্স সিক্স আরো বেশি রোল প্লে করে, কিন্তু মেনলি হচ্ছে যে পাইরোজেন আছে, সেটাকে আমরা তিনটা ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সোজেনাস, একটা এন্ডোজেনাস, দুইটা ভাবে ভাগ করতে পারি, একটা এক্সোজেনাস, একটা এন্ডোজেনাস। এক্সোজেনাস এর মধ্যে আছে মানে বাইরের, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল লাইপোপলিসাকারাইড বা হচ্ছে ব্যাকটেরিয়াল এলপিএস। আর এন্ডোজেনাস এর মধ্যে আছে আপনার হচ্ছে ইন্টারলিউকিন অন, একটা হচ্ছে টিএনএফ আলফা। আচ্ছা, দেখেন এখানে দেখেন দুটাই আছে, কিন্তু এখানে আসলে দুইটা আপনার হবে না কেন, আপনার যেহেতু জানি আমরা, এইটুকু অন্তত জানি যে হচ্ছে আমাদের
স্টাফিলোকোকাস অরিয়াস একটা একটা কোন ধরনের ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আমাদের একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর লাইপোপলিস্যাকারাইড আমাদের কিসে থাকে, বা লাইপোপলিস্যাকারাইড থাকে হচ্ছে আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে। তার মানে এখানে আসলে লাইপোপলিস্যাকারাইডের কোনো রোল নাই। এখানে যার রোল আছে তার রোলটা হচ্ছে কোনটা, টিস্যু নেক্রোজিং ফ্যাক্টর আলফা, আর একটা হচ্ছে আর একটা জিনিস, সরি টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা, আর একটা যে ফ্যাক্টর থাকতে পারে সেটা হচ্ছে ইন্টারলিউকিন অন। ইন্টারলিউকিন অন যেহেতু আমাদের অ্যান্সারে দেওয়া নেই, অ্যান্সার ইস কোনটা, টিএনএফ। যে ব্যাকটেরিয়া প্রোডাক্ট সাজ লাইপোপলিস্যাকারাইড, হ্যাঁ লাইপোপলিস্যাকারাইড এখানে থাকবে না, স্টাফিলোকোকাস অরিয়াস এখানে থাকবে না। পরবর্তীতে দেখেন ইন্টারলিউকিন অন আর একটা হচ্ছে টিএনএফ, এগুলো হচ্ছে আমাদের ইয়া করে। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আপনারা চিন্তা করতে পারেন যে ভাইয়া এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু বা পিজিই টুর কথাও তো আমরা এখানে পাইতেছি, পিজিই টুর একটা ফিভারের রোল আছে। হ্যাঁ পিজিই টুর কিন্তু একটা ফিভারের রোল আছে, কিন্তু কিভাবে এই ফিভারটা হয় সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। বোঝার চেষ্টা করলে আপনার প্রথমে চিন্তা করতে হবে, প্রথমে আপনার চলে আসছে কোনটা, ইন্টারলিউকিন অন আর হচ্ছে টিএনএফ। এখন কেন এইগুলো হচ্ছে আমরা জানি কি এইগুলো কি ইনফ্লামেটরি সাইটোকাইনস হিসেবে অবশ্যই রিলিজ হবে। রিলিজ হওয়ার পরবর্তীতে সে কিছু আপনার ফিভারের জন্য যে কাজটা করবে সে হচ্ছে আমাদের এই যে যেই পাথওয়েটা আছে, এই পাথওয়ে যে পাথওয়েটা আছে, এই পাথওয়ের মধ্যে হচ্ছে সাইক্লো অক্সিজেন যে পাথওয়ে আছে এইটাকে হচ্ছে স্টিমুলেট করবে। আবার বলছি, এখানে যে সাইক্লো অক্সিজেনেস যে পাথওয়েটা আছে, সাইক্লো অক্সিজেনেস যে পাথওয়েটা আছে সেই পাথওয়েটাকে হচ্ছে সাইক্লো অক্সিজেনের যে পাথওয়ে আছে এই পাথওয়েটাকে হচ্ছে স্টিমুলেট করবে কে, এই ইন্টারলিউকিন অন আবার টিএনএফ। এই যখন বেশি বেশি ইয়া হবে, বেশি বেশি ইয়া হয়ে প্রডিউস হবে কোনটা, এই প্রোস্টাগ্ল্যান্ডিন প্রডিউস হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন প্রডিউস হলে এ যখন হাইপোথ্যালামাসে কি করবে, টেম্পারেচারটা বেশি সেট করবে। কি কি করবে বললাম, টেম্পারেচারটা বেশি সেট করবে। মানে আমাদের শরীরের টেম্পারেচারটাকে বেশি সেট করবে। ধরেন আমাদের শরীরের টেম্পারেচার যদি আমাদের এই 98.6 বা 98 এরকম ছিল, সেটাকে বাড়াই বলে দিবে যে না আমাদের শরীরের টেম্পারেচার এখন লাগবে হচ্ছে 99 বা 100 ডিগ্রি সেলসিয়াস, 120 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, আচ্ছা। তো তখনই আমাদের ফিভারটা হচ্ছে, তাই না? তো সে কিন্তু সরাসরি আমাদের পাইরোক্সেন না, সে কিন্তু সরাসরি আমাদের পাইরোক্সেন না। দে হ্যাভ ইট হ্যাজ রোল ইন ফিভার, বাট ইট ইজ নট পাইরোক্সেন। পাইরোক্সেন হচ্ছে কোনটা, যেই সাবস্টেন্স আপনার জ্বরের জন্য দেয়, ও জ্বরের জন্য তাই না, ওর টেম্পারেচার শুধুমাত্র হাইপোথ্যালামাসে সেট করে দিচ্ছে, ওর আর কোনো জ্বরের কোনো ভূমিকা নাই। কিন্তু দেখেন পাইরোক্সেনের কথার মধ্যে কিন্তু, নামের মধ্যে কিন্তু এটাও নাই, এনজিটি ই2 এর কথা কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে। এবং আমরা জানি আমরা এনএসআইডি যে খাই, যে আমরা নাপা খাই যা খাই সবগুলো হচ্ছে সাইক্লোঅক্সিজেনের পাথরটাকে বন্ধ করে, বন্ধ করার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন কমায়। তার মানে তখন আমাদের এই যে যে উপরে যে সেট করা সেটটাও আমাদের হয় না, তখন আমাদের ফিভার থেকে আমরা মুক্তি পাই। আচ্ছা, তো হুইচ মিডিয়েটর ইজ দ্য নোটেবলি রেসপন্সিবল ফর দ্য vasodilation as the earliest manifestation of the দেখেন এখানে আর্লিস্ট ম্যানিফেস্টেশন থেকে অন অফ দা আর্লিস্ট ম্যানিফেস্টেশন হলে ভালো হয়, কিন্তু পোস্টে সেটা করা হয় না। পোস্টে বলা হয়েছে কোনটা, তো কোনটা হচ্ছে আপনাদের এটার জন্য দায়ী। অ্যান্সার ইজ হিস্টামিন। বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, নোটাবেলি হিস্টামিন, নোটাবেলি হিস্টামিন। যদি অ্যান্সার থাকে কোনো ডানে বামে তাকাবেন না, একবার হিস্টামিন তাকাবেন, হিস্টামিন না থাকলে পরে অন্য কথা। আচ্ছা, আমরা এখন 29 নম্বর প্রশ্নটা পড়বো, যে প্রশ্নতে কি বলা হয়েছে, এটা হচ্ছে অ্যালকোহলিক অ্যাসিড মেটাবলিস থেকে প্রশ্নটা করা হয়েছে। প্রশ্নটা যদি আমরা দেখি, একটা হচ্ছে 42 ইয়ার্স একটা মেল আসছে, আসার পরে ডেন্টাল ক্লিনিকে আসে, এসে হচ্ছে আমাদের একটা কি বলছে, যে একটা থ্রবিং পেইন ইন দা লোয়ার থার্ড মোলার ফর 2 ডেজ এর জন্য একটা পেইন আছে, এবং এই পেইনের জন্য রেডিয়েট করতেছে। যাই হোক, একটা ইরিভার্সিবল পালপাইটিসের হয়তো বা একটা সিনারিও দেওয়া আছে। পরবর্তীতে দেখেন এটা আসলে রিভার্সিবল না ইরিভার্সিবল সেই কথা, বা নেক্রোসিস, পার্সাল নেক্রোসিস বা কি, আমরা এগুলোতে যাচ্ছি না। যে কোনো ধরনের একটা ডেন্টাল পেইন আছে, আসার পরে আমরা একটা আইবুপ্রোফেন 400 মিলিগ্রাম ফর এভরি 6 আওয়ার আমি দিয়েছি। দেওয়ার পরবর্তীতে আমি চিন্তা করতেছি যে এটা যে হচ্ছে আমাদের আহ, কিভাবে কাজ করবে, এটা আমাদের কি বললাম, এটা কিভাবে কাজ করবে। দেখেন এখানে ফিভারও যেরকম প্রোস্টাগ্ল্যান্ডিনের রোল আছে, ঠিক সেরকম করে আমাদের পেইনের ক্ষেত্রেও আমাদের কিসের রোল আছে, ফিভারে যেরকম আমাদের আমাদের রোল আছে, ঠিক সেরকম করে আমাদের এখানে কিসের কিসের আহ, কিসের রোল আছে, পেইনের ক্ষেত্রে আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন একটা কিন্তু ভাইটাল রোল আমাদের থাকে। তার মানে আমাদের মেন ফাংশন কোনটা, মেন ফাংশন হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন টাকে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনটাকে বন্ধ করা। মেনলি কিভাবে এটা বন্ধ করবে, এ তো আর এরকম না যে প্রোস্টাগ্ল্যান্ডিন বন্ধ করবে থাইরোক্সিনকে বন্ধ করবে না, এরকম ব্যাপার স্যাপার নাই। এরকম ব্যাপার স্যাপার আছে যদি হচ্ছে এটা কক্স অন বা কক্স টু সিলেক্টিভ হয়, সেক্ষেত্রে এরকম ব্যাপার স্যাপার আছে। কিন্তু যদি এরকম ব্যাপার স্যাপার যদি না, কক্স অন বা কক্স টু যদি না থাকে, এবং আইবুপ্রোফেন ইজ নন সিলেক্টিভ সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েটাকে ইনহিবিট করে, তার মানে ওরকম কোনো ব্যাপার নাই। তো তার মানে সকল পাথওয়ে কিন্তু আমাদের বন্ধ হবে, কিসের পাথওয়ে, সাইক্লোঅক্সিজেনের যে পাথওয়েটা আছে। তার মানে এইখান থেকে যতগুলো আছে ততগুলো পাথওয়ে কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। কোথা থেকে বন্ধ হবে, এইখান থেকে।
এখান থেকে আমাদের বন্ধ হয়ে যাবে। এখন দেখেন এই সাইক্লোঅক্সিজেনের পাথের মধ্যে কি আছে, প্রোস্টাসাইক্লিন, এটা এই যে প্রোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সিন এ টু, এই যে তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন ডি টু, এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু, না প্রোস্টাগ্ল্যান্ডিন ডি টু, ডি টু একটা ডি টু হবে, একটা ই টু হবে, তার মানে অ্যান্সার কোনটা হবে, লিকোটিন এ টু। লিকোটিন এ টু, লিকোটিন এ টু কিন্তু, আচ্ছা লিকোটিন এ টু হবে না, লিকোটিন এ ফোরটা ভালো হয়। আহ, ইয়াতে টার্ম হয়েছে, কিন্তু অ্যান্সার ইজ লিকোটিন এ টু। ঠিক আছে, কারণ কি এ হচ্ছে লাইপোঅক্সিডেজ পাথওয়ে দিয়ে চলে, এবং এর সাথে এটা কোনো সম্পর্ক নেই। এটা এ এ ঠিকঠাক ভাবে চলতে থাকবে, এ চলবে না। এ যখন চলবে না, আমরা কিছুক্ষণ আগে পড়েছি পেন এর মিডিয়েটরের মধ্যে পড়েছি প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোস্টাসাইক্লিন, তো যখন এ চলবে না তখন আমাদের এই পেনটা আস্তে আস্তে কি করবে, রিডিউস করবে। আচ্ছা, হুইচ অন ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য ট্রান্সসাইটোসিস অ্যান্ড থ্রো দ্য এন্ডোথেলিয়াম ইন টু ইনক্রিজ। আচ্ছা দেখেন কি বলা হয়েছে, ভাস্কুলার পার্মিয়াবিলিটি ইনক্রিজ করার যে পাথওয়ে গুলো আছে এর মধ্যে একটা পাথওয়ে হচ্ছে আমাদের হচ্ছে ইনক্রিজ ট্রান্সসাইটোসিস। কি করতে হবে, ইনক্রিজ ট্রান্সসাইটোসিস মানে হচ্ছে আমাদের এই এন্ডোথেলিয়াম থাকবে, এন্ডোথেলিয়ামের ভিতর দিয়ে এইখান এই পাশ থেকে এই পাশে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট মেকানিজম চালু চালু করতে হবে। এই চালুটা ইনক্রিজ করবে কখন, যখন হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে। তখন এইটা চালু হওয়ার কারণ মানে ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করার জন্য এটা কিন্তু রোল আমাদের বিদ্যমান। এখন এখানে কোন মেডিয়েটরটা কাজ করবে প্রশ্ন হচ্ছে সেটা বলা আছে। দেখেন হিস্টামিন, ভাস্কুলার পারমিয়াবিলিটি, লিকোডিন বি ফোর ডি ফোর, এগুলো অনেক মাইক্রোবিয়াল টক্সিন, সকল কিছুর কিন্তু রোল আছে। কিন্তু এই যে যে পাথওয়ে আছে এই পাথওয়েতে রোল প্লে করবে হচ্ছে আমাদের ভিইজিএফ, বা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ। দেখেন প্রথমে কথা বলা হয়েছে কন্ট্রাকশনের জন্য এখানে কাজ করতে হচ্ছে আমাদের হিস্টামিন, লিকোট্রিন। দেখেন হিস্টামিন, লিকোট্রিন এগুলো চলে গেল, যদিও বি ফোর হচ্ছে আমাদের কেমোটেক্সিসে কাজ করে, বাট লিকোট্রিন হচ্ছে আমাদের কিছু কাজ করে এখানে কাজ করে, মানে পারমিয়াবিলিটি ইনক্রিজ করে। ডি ফোর, ডি টু এটাও আমাদের কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের হচ্ছে ভ্যাসোডাইলেশন করে, তো সেক্ষেত্রে তার একটা রোল কিন্তু আমাদের থাকতে পারে। পরবর্তীতে যে কথা বলছে মাইক্রোওয়েভ টক্সিন, এটা ইনজুরি করে করতে পারে, কিন্তু তার লাস্টে যে ধাপটা বলা আছে ইনকেস ট্রান্সসাইটোসিস, এখানে কিন্তু বলে দেওয়া আছে দিস প্রসেস ইজ ইনভলভ দ্য ইন্টারসেলুলার চ্যানেলস দ্যাট মে স্টিমুলেটেড বাই দ্য সার্টেন ফ্যাক্টর সাচ এস দ্য ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর ভিইজিএফ দ্যাট প্রমোট ভাস্কুলার লিকেজ। ঠিক আছে, বা ভাস্কুলার লিকেজ বলতে আমরা কি চিন্তা করতে পারি, দ্যাট প্রমোটস ইনকেস পারমিয়াবিলিটি অফ দ্য ব্লাড ভেসেল। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমাদের ক্লাস আজকের এই পর্যন্ত।